আঙ্কেল, এই তামাশা বন্ধ করেন। আপনার ছোট মেয়ে কোটিপতির সাথে পালিয়ে গেছে, আর আপনারা এখন বড় মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছেন। ইভানের বজ্রকঠিন গলার আওয়াজে পুরো কমিউনিটি সেন্টার মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। বরযাত্রী আর কনেপক্ষের শত শত মানুষের চোখ এখন বিয়ের মঞ্চের দিকে। ইভানের হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে আছে রিয়ার রেখে যাওয়া সেই চিঠিটা। 3 বছরের প্রেম ধুলোয় মিশিয়ে দিয়ে রিয়া পালিয়ে গেছে ফারদিনের সাথে। ইভানের বাবা মাহতাব চৌধুরী বুকে হাত চেপে সোফায় বসে পড়লেন। ইভানের বড় ভাই ইমরান দৌড়ে এসে বাবাকে ধরে ফেলল। আব্বু শান্ত হন, প্লিজ এমন করবেন না। কি শান্ত হব রে ইমরান? চৌধুরী পরিবারের 3 পুরুষের মান সম্মান আজ এই ধুলোয় মিশে গেল। সমাজে আমি কালকার সামনে মুখ তুলে দাঁড়াবো। ঠিক তখনই রিয়ার বাবা কায়সার রহমান 2 হাত জোর করে এসে মাহতাব চৌধুরীর পায়ের কাছে বসে পড়লেন। একজন পিতার এমন অসহায় কান্না দেখে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। মাহতাব ভাই, আমাকে আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, কিন্তু চৌধুরী পরিবারের গায়ে এই অপমানের দাগ লাগতে দেব না। আমি আমি আমার বড় মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই। কায়সার রহমানের কথা শুনে ইভানের ফুপু রোকিয়া বেগম বাঁকা হেসে দাঁড়িয়ে গেলেন। তার পাশে বসে থাকা মেয়ে মিথিলার চোখেও এক ধরনের কুৎসিত আনন্দ ফুটে উঠল। ওমা, ছোট মেয়ে পালালো বলে বড় মেয়েকে গচিয়ে দেবেন? ইয়ানা তো ইভানের থেকে 3 বছরের বড়। সিনিয়র একটা মেয়ে ইভান বউ বানাবে? ইভানের কি মাথা খারাপ নাকি? ফুফু, আপনি একদম চুপ থাকবেন। ইভান সোজা গিয়ে দাঁড়ালো কায়সার রহমানের সামনে। ইভানের চোখ দুটো রাগে ও অপমানে টকটকে লাল হয়ে আছে। আঙ্কেল, আপনি কার কথা বলছেন? ইয়ানা আপু, যে মেয়েটা আমার চেয়ে 3 ব্যাচ সিনিয়র, যাকে এতদিন আমি বড় বোনের মতো সম্মান করে এসেছি, যার চোখের দিকে তাকিয়ে কোনো দিন কথা বলিনি, তাকে আমি বিয়ে করব? রিয়া আমাকে ধোঁকা দিয়েছে বলে তার অপমানের বোঝা আপনারা অন্য একজনের মাথায় চাপিয়ে দেবেন? পেছনের রুম থেকে ধীরে ধীরে হেঁটে মঞ্চের একপাশে এসে দাঁড়ালো ইয়ানা। গায়ে হালকা মেরুন রঙের শাড়ি, মুখে কোনো মেকআপ নেই, চোখ দুটো কান্নায় ভেসে যাচ্ছে। বোনের এমন কাণ্ডে সে নিজেও ভেতর থেকে চোরমার হয়ে গেছে, অথচ আজ তাকেই এই আত্মত্যাগের বলি হতে হচ্ছে। ইয়ানার মা ফরিদা রহমান মেয়ের হাত ধরে কেঁদে উঠলেন। ইয়ানা মা, তুই অন্তত বাবার সম্মানটা বাঁচা। রিয়া যা করার করে গেছে, তুই রাজি না হলে তোর বাবা আজ স্ট্রোক করে মারা যাবে রে মা। আম্মু, তোমরা সব সময় আপুর ওপরে কেন সব চাপিয়ে দাও? রিয়া একটা লোভী মেয়ে, সে টাকার লোভে পালালো, আর তার দায় আপু কেন নেবে? আহনাব, চুপ কর। বংশের মুখে চুনকালি পড়ার চেয়ে আমাদের সবার মরে যাওয়া ভালো ছিল। ইয়ানা একবার তার বাবার দিকে তাকালো, একবার তাকালো ইভানের দিকে। ইভান তার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এই পুরো ষড়যন্ত্রের পেছনে ইয়ানারও হাত রয়েছে। ইয়ানার বুকের ভেতর তীব্র এক হাহাকার মোচড় দিয়ে উঠল। আব্বু তুমি কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করব। ইয়ানার এই শান্ত ভাঙা গলার উত্তর শুনে ইভান এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক নির্মম তাচ্ছিল্যের হাসি। ইভান ভাবল, তাহলে এই পরিবার আগে থেকেই সব সাজিয়ে রেখেছিল? রিয়াকে কোটিপতির সাথে পাঠিয়ে দিয়ে বড় মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া। ইভান, বাবা আমার, যদি তুই তোর বাবাকে একটু ভালোবাসিস তবে এই বিয়েতে রাজি হয়ে যা। অন্তত মিডিয়া আর আত্মীয়দের সামনে আমাদের মান সম্মান রক্ষা পাক। আপনি যা চাইছেন তাই হবে বাবা, কিন্তু মনে রাখবেন, এই বিয়ের পর যা ঘটবে তার জন্য আমাকে কেউ দায়ী করতে পারবেন না। কাজী সাহেব এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিবেশের মধ্যে একের পর এক পাতা উল্টালো হলো। প্রথমে ইয়ানার সম্মতি নেওয়া হলো। কাপা কাপা গলায় ইয়ানা যখন সম্মতি জানালো, তার চোখের জল টুপ করে পড়ে সই করার কাগজের উপরের কালি ভিজিয়ে দিল। এরপর ইভানের পালা। কবুল শব্দটি ইভান উচ্চারণ করলো অত্যন্ত কর্কশ ও ভারী গলায়। কোনো আনন্দ নেই, কোনো উল্লাস নেই, কেবল এক বুক ক্ষোভ, প্রতারণার তীব্র জ্বালা আর রিয়াকে দেখিয়ে দেওয়ার চরম জেদ। বিয়ে শেষে চৌধুরী বাড়ির বড় গাড়িটা যখন বাড়ির গেটে এসে থামলো, তখন রাত প্রায় 2টো। চৌধুরী বাড়ির ভেতরে বাতিগুলো জ্বলছে। ইভানের মা সুলতানা চৌধুরীর ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন পাথরের মূর্তির মতো মুখ শক্ত করে। এই মেয়েকে আমার ঘরে ঢুকতে দিও না মাহতাব। যে বংশের ছোট মেয়ে বিয়ের মণ্ডপ থেকে অন্য পুরুষের সাথে পালায়, সে বংশের বড় মেয়ে কত ভালো হবে তা আমার জানা আছে। সুলতানা, মুখ সামলে কথা বলো। মেয়েটার কোনো দোষই নেই। সে নিজের জীবন দিয়ে আজ দুই বংশের সম্মান রক্ষা করেছে।
তাকে অপয়া বলে ছোট করো না। ছোট মা, দাদিজান ঠিকই বলেছেন। ইয়ানাকে অন্তত ঘরে ঢুকতে দিন। মেয়েটা সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। নাদিয়া এগিয়ে গিয়ে ইয়ানার হাত ধরলো। ইয়ানা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তার মাথা নিচু, পুরো শরীর শীতে আর ক্লান্তিতে কাঁপছে। ইভান কারো দিকে এক পলকও না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। ভাবি, দেখতেই তো পাচ্ছ ভাইয়া কতটা রেগে আছে। 3 বছরের ভালোবাসার পর সিনিয়র বোনকে ঘাড়ে চাপিয়ে দিলে মেজাজ যেমনই হয়। মিথিলা, তোমার ঘরে যাও তো, বড়দের ব্যাপারে কথা বলবে না। নাদিয়া ইয়ানাকে হাত ধরে ইভানের রুমের সামনে নিয়ে গেল। দরজাটা আধ খোলা ছিল। নাদিয়া ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে উঠল, ভেতরে যাও ইয়ানা। ইভান হয়তো এখন রেগে আছে, কিন্তু ওর মনটা খারাপ না। একটু সময় দাও ওকে, সব ঠিক হয়ে যাবে। ইয়ানা দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো। ঘরের আলো নেভানো, শুধু বারান্দার কাঁচ গলে চাঁদের আলো এসে পড়েছে মেঝের ওপর। বাসর রাতের জন্য সাজানো বিছানাটার গোলাপের পাপড়িগুলোর যেন এই মুহূর্তে এক চরম বিদ্রুপ ছড়াচ্ছে। ইভান দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে, হাতে তার জ্বলন্ত সিগারেট। দরজাটা বন্ধ করে দাও, বাইরের লোকজনকে আর তোমার এই নাটক দেখতে দিও না। ইয়ানা ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার লকটা আটকে দিল। তারপর ঘরের এক কোণে ড্রেসিং টেবিলের সামনে এসে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। কি ভাবছো খুব বড় এক রাজপ্রাসাদের রানীর মতো জায়গা পেয়ে গেলে, তাই না? ইভান বারান্দা থেকে ঘরে ঢুকলো। সিগারেটের শেষ অংশটা অ্যাশ ট্রেতে পিষে ফেলে সে সোজা এসে দাঁড়ালো ইয়ানার একেবারে মুখোমুখি। মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। ইভানের শরীর থেকে আসা চেনা পারফিউম আর তামাকের কড়া গন্ধ ইয়ানার নাকে লাগলো। ইভান, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমাকে ইভান বলে ডাকবে না। তুমি আমার চেয়ে 3 বছরের বড়। কলেজে সবাইকে খুব নীতিবাক্য শোনাতে না। ইভান জুনিয়রদের মতো ব্যবহার করো। ইভান, একটু ভদ্র হও। আজ সেই নীতি কোথায় গেল? ইয়ানা রহমান, নিজের ছোট বোন যখন আমার পিঠে ছুরি মেরে কোটিপতির সাথে পালাচ্ছিল, তখন কি তুমি জানতে না? ইয়ানা চমকে মুখ তুলে তাকালো। তার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এই অপবাদ সে সহ্য করতে পারল না। তুমি আমাকে এমন সন্দেহ করতে পারলে? রিয়া যে এমন কিছু করবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি তো শুধু আমার বাবার জীবন বাঁচাতে রাজি হয়েছি। থামো, একদম মিথ্যে চোখের জল ফেলবে না। আমি এই কান্না খুব ভালো করে চিনি। রিয়াও ঠিক এভাবেই কাঁদত যখন কোনো দামি জিনিসের জন্য বায়না করত। তোমরা 2 বোনই একরকম। একজন টাকার লোভে পালালো, আর একজন নিজের ভবিষ্যৎ গোছাতে এই চৌধুরী বাড়ির বড় বউ হয়ে বসলো। ইয়ানার ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা ব্যর্থ হলো। সে নিঃশব্দে ফুপিয়ে উঠল। ইভান ইয়ানার খুব কাছে এসে তার থুতনিটা শক্ত আঙ্গুলে চেপে ধরল। ইয়ানার মুখটা উপরে তুলতেই তাদের চোখাচোখি হলো। ইভানের চোখের গভীর কোবের নিচে কোথাও যেন এক অচেনা অস্থিরতা লুকিয়েছিল। ইয়ানার ভেজা চোখের পাপড়ি, কান্নার উজ্জ্বলতা আর চাঁদের আলোয় তার ফ্যাকাশে ঠোঁট দেখে ইভানের বুকের ভেতরের ধুকপুকানি এক মুহূর্তের জন্য থমকে গেল। আমার দিকে তাকাও। ভয় পাচ্ছ? ভাবছো আমি তোমাকে ছুঁয়ে দেব? ভুলে যেও না ইয়ানা, তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের বড় বোন। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এই ঘরে তুমি থাকবে কেবল বাইরের মানুষের জন্য, চৌধুরী পরিবারের বউ হয়ে। কিন্তু এই 4 দেয়ালের ভেতরে তুমি আমার কেউ না। ইভান ইয়ানার থুতনি ছেড়ে দিয়ে এক ঝটকায় সরে গেল। ইয়ানা টাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলে হাত রাখলো। কাচের চুড়িগুলোর মৃদু শব্দ পুরো নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত হাহাকার তৈরি করলো। আমি তোমার কাছ থেকে কোনো অধিকার দাবি করিনি ইভান, আর কোনোদিন করবও না। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমার আত্মসম্মান নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। আত্মসম্মান? যার আত্মসম্মান থাকে সে তার ছোট বোনের ফেলে যাওয়া বরের গলায় মালা দেয় না। কথাটি তীরের মতো গিয়ে বিঁধল ইয়ানার হৃদয়ে। সে আর কোনো কথা বলতে পারল না। ভারী শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে সে মেঝের এক কোণে সোফাটায় গিয়ে বসলো। হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়ে সে মাথা গুজে দিল। ইভান বিছানার দিকে এগিয়ে গেল, কিন্তু বিছানায় ছড়ানো ফুলের পাপড়িগুলো দেখে তার মেজাজ আরও বিগড়ে গেল। সে দুহাতে সব ফুল মেঝেতে ফেলে দিল।
তারপর ধপাস করে শুয়ে পড়ল বালিশে। রাত বাড়তে লাগলো, বাইরে হিমেল বাতাস বইছে। বারান্দার খোলা দরজা দিয়ে আসা ঠান্ডায় সোফায় বসে থাকা ইয়ানার শরীর কাঁপতে শুরু করলো। সে শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছিল। ইভান বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। হঠাৎ তার চোখ গেল সোফার দিকে। অন্ধকারে এসে দেখলো ইয়ানা শীতে কাঁপছে, কিন্তু একবারের জন্যেও সে উঠে এসে কম্বল চায়নি। এত অহংকার কিসের এই মেয়ের? একটা কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? নিজের শরীর খারাপ করে কাল সকালে আবার পরিবারের সামনে আমাকে দোষী বানানোর ফন্দি। ইভান বিরক্ত হয়ে বিছানা থেকে উঠল। আলমারি থেকে একটা বড় চাদর বের করে সে সোফার দিকে এগিয়ে গেল। ইয়ানার খুব কাছে গিয়ে দাঁড়াতেই সে দেখল মেয়েটার চোখ দুটো এখনো ভেজা, গালের ওপর শুকিয়ে যাওয়া জলের দাগ। ঘুমের ঘোরেও তার মুখটা বেদনায় কুঁকড়ে আছে। ইভান নিঃশব্দে চাদরটা ইয়ানার গায়ের ওপর মেলে দিল। চাদর দেওয়ার সময় তার হাতটা ভুলবশত ইয়ানার ঠান্ডা গালে স্পর্শ করলো। ইয়ানার বরফ শীতল ত্বকের নরম স্পর্শ পেতেই ইভানের বুকের ভেতরটা একটা অচেনা অনুভূতি খেলে গেল। সে হাতটা টেনে নেওয়ার বদলে কয়েক সেকেন্ড সেখানেই স্থির রেখে দিল। ইয়ানার দীর্ঘ নিঃশ্বাস ইভানের আঙ্গুলে এসে লাগলো। ইয়ানা ঘুমের ঘোরেই হালকা নড়ে উঠল এবং অস্ফুট স্বরে বলে উঠল, আব্বু আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো। ইভান থমকে উঠল। সে দ্রুত হাত সরিয়ে নিল। নিজের এই দুর্বলতায় সে নিজেই নিজের উপর ক্ষুব্ধ হলো। এক পা পিছিয়ে এসে সে গভীর দৃষ্টিতে ঘুমন্ত ইয়ানার দিকে তাকালো। তুমি ভুল করনি হয়তো ইয়ানা, কিন্তু নিয়তি আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে চাইলেও আমি তোমাকে আপন করতে পারবো না। তুমি আমার বউ হতে পারো, কিন্তু আমার ভালোবাসা কখনো পাবে না। ইভান গিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু বাকি রাতের প্রতিটি সেকেন্ড তার কেটে গেল এক অদ্ভুত অস্থিরতায়। যে মেয়েটিকে সে সারা জীবন দূর থেকে কেবল একজন গম্ভীর সিনিয়র হিসেবে দেখে এসেছে, আজ সেই মেয়েটি তার ঘরে, তার এত কাছে, অথচ তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অলঙ্ঘনীয় অপমানের দেওয়াল। ভোরের আলো যখন জানালার পর্দা ছিঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করলো, তখন সেই আলোয় স্পষ্ট দেখা গেল এক ছাদের নিচে থাকা দুটো মানুষ, যাদের একজন পড়ছে ক্ষোভের আগুনে আর অন্যজন ভাসছে নীরব ত্যাগের অশ্রুজলে। ইভান সকালে চোখ খুলে দেখল সোফায় ইয়ানা নেই। বিছানা থেকে উঠে এসে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখল ইয়ানা ঘরে ঢুকেছে। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, ভেজা চুল তোয়ালে দিয়ে পেঁচানো, কপালে কোনো সিঁদুর নেই, মুখে বিষাদের স্পষ্ট ছাপ। ইয়ানা টেবিলে এক কাপ গরম চা রেখে নিচু গলায় বলল, তোমার চা, নিচে সবাই অপেক্ষা করছে নাস্তার জন্য। আমার জন্য এসব নাটক করার দরকার নেই। আমি এখন কি খাবো না খাবো সেটা আমার ব্যাপার। আমি নাটক করছি না। এইবারের বউ হিসেবে যতটুকু দায়িত্ব আমি শুধু সেটাই করছি। তোমার কাছে কোনো অধিকার চাইতে আসিনি। দায়িত্ব? খুব ভালো, তাহলে এটাও মনে রেখো, অফিসের পর আমার বন্ধুদের সাথে একটা পার্টি আছে, সেখানে যেন তোমাকে বউ সেজে উপস্থিত হতে না দেখি। আমি চাই না কেউ জানুক আমি কাকে বিয়ে করেছি। ইয়ানার চোখ দিয়ে আবার এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল যাতে ইভান দেখতে না পায়। ইয়ানা কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে নিচে চলে গেল। ইভান চায়ের কাপটার দিকে তাকিয়ে রইল। চা থেকে ধোঁয়া উঠছে। সে এক চুমুক দিয়ে দেখল ঠিক যে পরিমাণ চিনি আর আদা সে পছন্দ করে একদম সেভাবেই বানানো। ইভান নিজের অজান্তেই মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা কিভাবে জানলো আমি কেমন চা পছন্দ করি? রিয়া তো 3 বছরেও কোনোদিন মনে রাখতে পারিনি। দেখ আমি কেন এসব ভাবছি। ইভান চায়ের কাপটা টেবিলে রেখে দ্রুত নিচে নেমে গেল। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই বসেছিল। মাহতাব চৌধুরী পেপার পড়ছিলেন, পাশে দাদিজান তসবিহ চোখছিলেন। সুলতানা চৌধুরী আর রোকিয়া বেগম নাস্তার টেবিলের একপাশে গম্ভীর মুখে বসে আছেন। ইয়ানা আর নাদিয়া কিচেন থেকে নাস্তা এনে টেবিলে সাজিয়ে দিচ্ছিল। ইভান এসে চেয়ার টেনে বসতেই মিথিলা বাঁকা হেসে বলে উঠল, কি ব্যাপার ভাইয়া? বাসর রাতের পর তো মানুষের চেহারা উজ্জ্বল থাকে, তোমার মুখ এমন অন্ধকার কেন? নাকি বড় বউয়ের সাথে বয়সের ব্যবধানের কারণে রাতে কোনো কথাই জমল না? মিথিলা, সীমে সারিয়ে যাচ্ছ কিন্তু তুমি। আমি তো সত্যি কথাই বলছি বড় ভাইয়া।
পুরো শহরে এই নিয়ে কানাঘোষা চলছে যে ইভান রিয়ার সাথে প্রেম করে শেষে ওর বুড়ি বোনকে বিয়ে করে এনেছে। ইয়ানার হাতের কাঁচের বাটিটা সামান্য কেঁপে উঠল। সে মাথা নিচু করে খাবার বাড়ছিল। ইভান খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতরের রাগটা যেন হঠাৎ করে মিথিলার দিকে ঘুরে গেল। ইভান টেবিলের উপর হাত চাপড়ে উঠল। মিথিলা, তোমার পড়াশোনা শেষ হয়েছে? নিজের চরকায় তেল দিতে পারো না? ইয়ানা এই বাড়ির বড় বউ, আর সে আমার স্ত্রী। এরপর থেকে যদি এই টেবিলে ওকে নিয়ে কোনো বাজে কথা শুনেছি, তাহলে তোমার এই বাড়িতে থাকা বন্ধ করে দেব। ইভানের এমন ধমকে পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। সুলতানা চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। রোকেয়া বেগম মুখ কালো করে মেয়ের হাত চেপে ধরলেন। সবচেয়ে বেশি অবাক হলো ইয়ানা। সে বড় বড় চোখ মেলে ইভানের দিকে তাকালো। যে ছেলেটা কিছুক্ষণ আগেও ঘরে তাকে চরম অপমান করেছে, সেই এখন সবার সামনে তার সম্মান রক্ষা করলো। ইভানের সাথে ইয়ানার চোখাচোখি হতেই ইভান দ্রুত চোখ ফিরিয়ে নিল এবং নাস্তার প্লেট ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমার খাওয়া হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। ইভান হন হন করে বেরিয়ে গেল। ইয়ানা অপলক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সাইম, ফাইলটা রাখো আর 1 কাপ কড়া কফি দিতে বলো, মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। ইভান নিজের আর্কিটেকচার অফিসের রিভলভিং চেয়ারে গা এলিয়ে দিয়ে 2 হাত দিয়ে কপাল চেপে ধরে বসে রইল। সাইম ফাইলটা টেবিলের ওপর রেখে ইভানের ঠিক মুখোমুখি বসল। সাইমের চোখে একরাশ উৎকণ্ঠা আর গভীর সহানুভূতি। ইভান, তুই কালকের পর থেকে ঠিকমতো 1 ফোঁটা পানিও খাসনি, তাই না? পুরো চেহারাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিয়েটা তো হয়ে গেল, এখন নিজেকে এভাবে তিলে তিলে শেষ করছিস কেন? বিয়ে? এটাকে তুই বিয়ে বলছিস সাইম? 3 বছর ধরে যে মেয়েকে ভালোবাসলাম, নিজের পুরো পৃথিবী বানালাম, সে বিয়ের আসর থেকে অন্যের টাকার লোভে পালিয়ে গেল, আর তার বদলে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো তারই 3 বছরের সিনিয়র বোনকে, যাকে আমি কোনো দিন কল্পনাতেও ভাবিনি, যার চোখের দিকে তাকাতেও একসময় দ্বিধা হতো। কিন্তু এখানে ইয়ানা আপুর অপরাধটা কোথায় দোস্ত? উনি তো কোনো অন্যায় করেননি। উনি তো নিজের পুরো জীবনটা তোদের পরিবারের সম্মানের জন্য বিসর্জন দিলেন। তুই একবার ভেবে দেখেছিস ওনার মনের অবস্থা? অপরাধ? সাইম, রিয়া যখন ফারদিনের সাথে পরিকল্পনা করছিল, ইয়ানা কিছু জানতো না। এটা তুই বিশ্বাস করিস? এক ছাদের নিচে 2 বোন থাকতো। আর সবচেয়ে বড় কথা, আজ সকালে নাস্তার টেবিলে ও এমন নিষ্পাপ মুখ করে খাবার পাচ্ছিল যেন কিছুই হয়নি। আমার অসহ্য লাগছে সাইম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সাইম কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত হলো। অফিসের পিয়ন ভেতরে এসে একটি 3 তলা স্টিলের টিফিন ক্যারিয়ার ইভানের টেবিলের ওপর রেখে নিচু গলায় বলল, স্যার, আপনার বাসা থেকে ড্রাইভার এই টিফিন বক্সটা দিয়ে গেল। বলে গেছে বড় ম্যাডাম নিজের হাতে তৈরি করে পাঠিয়েছেন, আপনাকে এখনই যেন খেতে বলি। টিফিন ক্যারিয়ারটার দিকে তাকিয়ে ইভানের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। ক্ষোভ, বিস্ময় আর এক অদ্ভুত অস্বস্তিতে তার কপাল কুঁচকে উঠল। সাইম টিফিনের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। দেখলি তো, তুই এখানে বসে বিষ উগড়ে দিচ্ছিস, আর ওদিকে তোর বউ তোকে খালি পেটে দেখে নিজের হাতে খাবার রান্না করে পাঠিয়েছে। ইয়ানা আপু সত্যি অনেক পরিণত আর দায়িত্বশীল। তুমি বেশি কথা বলছো সাইম, আমি এই খাবার খাবো না, ফেলে দাও এটা। মাথা খারাপ নাকি? তুই না খেলে আমি খাবো, কিন্তু আগে খুলে দেখি ভাবি তোকে কি পাঠিয়েছেন। সাইম হাত বাড়িয়ে টিফিন বক্সের প্রথম ঢাকনাটা খুলতেই সুবাসে পুরো কেবিনটা ভরে গেল। ভেতরে গরম বাসমতি চালের ভাত, পাতলা করে ভাজা করলা, খাসির মাংসের হালকা ঝোল, আর সাথে ছোট একটা কাচের পাত্রে পাতলা টক দই। ঠিক যেভাবে ইভান পেটের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপে থাকলে খেতে পছন্দ করত। ইভানের চোখ দুটো স্তব্ধ হয়ে টিফিনের দিকে তাকিয়ে রইল। বাহ, তুই যে করলা ভাজা আর টক দই ছাড়া মাংসের ঝোল একদম মুখে তুলতে পারিস না। এটা তো শুধু রিয়া জানার কথা ছিল, কিন্তু রিয়া তো কোনো দিন তোকে রান্না করে 1 বেলাও খাওয়ায়নি। ইয়ানা আপু কিভাবে জানলেন? আমি কিভাবে জানবো? হয়তো রিয়া ওনাকে বলেছিল। ধ্যাত, আমি খাবো না বলেছি তো।
ইভান মুখ ফিরিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো, কিন্তু সায়েম জোর করে প্লেটে ভাত আর মাংস বেড়ে ইভানের সামনে এগিয়ে দিল। কোনো নাটক করবি না ইভান, তুই জানিস তুই না খেলে তোর আলসারের ব্যথা আবার উঠবে। চুপচাপ পুরোটা শেষ কর, নয়তো আমি আন্টিকে কল দেব। ইভান অনিচ্ছা সত্ত্বেও প্লেটের দিকে হাত বাড়ল। প্রথম লোকমা মুখে দিতেই ইভানের শরীর যেন এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। রান্নাটা অবিশ্বাস্য রকমের সুস্বাদু এবং একদম তার মায়ের হাতের রান্নার মতো নিখুঁত। খাবারের প্রতিটি দানায় যেন এক অদ্ভুত যত্ন আর ভালোবাসার পরশ মিশে আছে। ইভান নিজের অজান্তেই দ্রুত গতিতে পুরো খাবারটা শেষ করে ফেলল। খাবার শেষে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে সে চেয়ারের পেছনে হেলান দিল। বুকের ভেতরের চলতে থাকা ক্ষোভের ওপর যেন কেউ এক ফোঁটা শীতল চন্দনের প্রলেপ দিয়ে দিল। এত যত্ন কেন দেখাচ্ছে মেয়েটা? কেন আমাকে এভাবে দুর্বল করার চেষ্টা করছে? ওর এই শান্ত রূপের পেছনে কি সত্যি কোনো স্বার্থ নেই, নাকি এটা শুধুই আমার সহানুভূতি পাওয়ার একটা চাল? বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো তখন চৌধুরী বাড়িতে এক থমথমে নিস্তব্ধতা। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে ঘামে ভেজা মুখে রাতের খাবারের তোড়জোড় করছিল ইয়ানা। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, হাতা কাটা ব্লাউজের সাথে পিঠের ওপর এক ঢাল এলোমেলো চুল খোপা করে বাঁধা। সকালে নাস্তা তৈরির পর থেকে সে এক মুহূর্তের জন্যেও বিশ্রাম পায়নি। সুলতানা চৌধুরী ড্রয়িং রুম থেকে গলার আওয়াজ উঁচিয়ে উঠলেন। বলি, নবাবের বেটি, রাতের খাবারের ব্যবস্থা কি কাল সকালে হবে? আমাদের ঘরে কি এখন বুড়ো বয়সের রোগী মানুষও না খেয়ে মরতে হবে? ইয়ানা দ্রুত ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মাথা নিচু করে অত্যন্ত নরম ও শ্রদ্ধাশীল কণ্ঠে বলল, মা, স্যুপটা প্রায় হয়ে গেছে। বাবার ডায়াবেটিক্সের ওষুধ খাওয়ার সময় 8টায়। আমি ঠিক 8টার আগে এই টেবিল সাজিয়ে দিচ্ছি। আহারে, কি মিষ্টি কথা বলি, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা ঘরে এনেছি। বলি বৌমা, ছোট বোন তো পালিয়ে কোটিপতির বিছানায় গরম করেছে, আর তুমি এখানে এসে আমাদের সেবা করার নাটক করছো। ভেতরে ভেতরে তো তোমারও অন্য কোনো মতলব আছে, তাই না? রোকিয়া বেগমের এই বিষাক্ত কথায় ইয়ানার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে রক্তহীন হয়ে গেল। দুই চোখ বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ল মেঝের ওপর, কিন্তু সে একটি শব্দ উচ্চারণ করল না, শুধু নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই দাদিজান নিজের রুম থেকে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে আসলেন। রোকেয়া, তুই কি কোনোদিনই মানুষের মতো কথা বলতে শিখবি না? একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন কুৎসিত কথা বলতে তোর জিহ্বা আটকালো না? আম্মা, আপনি সব সময় এই আপদটার পক্ষ নেন কেন? কারণ এই আপদ না থাকলেও আজ তোর ভাইয়ের সম্মান ধুলোয় মিশে যেত। যা এখান থেকে। আর বৌমা, তুমি কাঁদবে না। তোমার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব আল্লাহ রাখবে। যাও গিয়ে খাবার বাড়ো। ইয়ানা চোখের জল মুছে রান্নাঘরে চলে গেল, কিন্তু বুকের ভেতরের রক্তক্ষরণ যেন কিছুতেই থামছিল না। রাত 10:30টায় কাজ শেষ করে ক্লান্ত শরীরে ইয়ানা তাদের শোবার ঘরে ঢুকলো। পুরো বাড়ি তখন ঘুমে নিঝুম। ঘরের হালকা নীল ডিম লাইটের আলোয় চারপাশটা কেমন মায়াবী দেখাচ্ছিল। ইয়ানা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের ক্লিপটা খুলতে গেল। ঠিক তখনই পেছনের দরজাটা শব্দ করে খুলে গেল। ইভান ঘরে ঢুকলো। তার গায়ের কালো শার্টের উপরে দুটো বোতাম খোলা, চোখে ক্লান্তির সাথে এক অদ্ভুত নেশাগ্রস্ত তীব্রতা। ইয়ানা চমকে পেছনে ফিরে তাকালো। দরজার দিকে ওভাবে চমকে তাকানোর কি আছে? নিজের ঘরে এসেছি, কোনো পরপুরুষের ঘরে তো আসিনি। না, মানে আমি ভাবছিলাম তুমি হয়তো বন্ধুদের সাথে বাইরে খেয়ে আসবে। আমি কোথায় খাবো না খাবো সেটা কি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে? তুমি কি সত্যিই নিজেকে আমার স্ত্রী ভাবতে শুরু করেছো ইয়ানা রহমান? ইভান ধীরে ধীরে ইয়ানার দিকে এগিয়ে আসতে লাগলো। ইয়ানা এক পা করে পিছিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের কাছের সাথে পিঠ ঠেকিয়ে ফেললো। তার হৃৎপিণ্ড তখন এত দ্রুত চলছিল যে নিজের কানেই সেই ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল। ইভান এসে দাঁড়ালো ইয়ানার ঠিক 1 ইঞ্চি দূরত্বে। ইয়ানার সুভাষিত ভেজা চুলের গন্ধ আর ঘামের সাথে মিশে থাকা হালকা গোলাপি সুবাস ইভানের মস্তিষ্কে আঘাত করলো। ইভানের এক হাত সোজা চলে গেল ড্রেসিং টেবিলের কাছের ওপর। ইয়ানাকে নিজের বাহু বন্ধনীর ভেতর আটকে ফেলে। ইভান, ছাড়ো, কি করছো তুমি? দুপুরে
অফিসে টিফিন পাঠিয়েছিলে কেন? তুমি সকালে কিছু খাওনি, তোমার শরীর খারাপ করবে তাই। আমার শরীরের জন্য তোমার এত দরদ কিসের? আমি মরে যাই কিংবা বেঁচে থাকি তাতে তোমার কি? আমাকে এভাবে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করছো কেন? ইভানের ভারী গরম নিঃশ্বাস ইয়ানার গলায় আর কাঁধে আছড়ে পড়তে লাগলো। ইয়ানা চোখ বন্ধ করে ফেলল। তার চোখ থেকে দুটো জলের ফোঁটা গড়িয়ে পড়ে ইভানের শার্টের বুক ভিজিয়ে দিল। আমি কাউকে ফাঁদে ফেলছি না ইভান, তুমি বিশ্বাস করো বা না করো, আমি শুধু চেয়েছিলাম তুমি সুস্থ থাকো। আমি তোমার কাছে কোনোদিন ভালোবাসা চাইবো না, কোনোদিন তোমার উপর কোনো অধিকার দেখাবো না, কিন্তু এইবারের মানুষ হিসেবে তোমার যত্ন নেওয়াটা কি আমার অপরাধ? ইয়ানার কাঁপা কাঁপা ঠোঁট আর অসহায় আত্মসমর্পণ দেখে ইভানের ভেতরের হিংস্র রাগটা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। ইভান খুব নিবিড়ভাবে লক্ষ্য করলো ইয়ানার মুখের প্রতিটি সূক্ষ্ম রেখা, কাজলে লেপ্টে থাকা চোখ, হালকা লালচে নাক আর ভয়ে থরথর করে কাঁপা ভিজে ঠোঁট। ইভানের সমস্ত পুরুষালী অহংকার যেন এই এক নারীর নিষ্পাপ বেদনার কাছে হার মানতে শুরু করলো। ইভানের শক্ত হাতটা ধীরে ধীরে নরম হয়ে ইয়ানার কাঁধের ওপর নেমে আসলো। তার তপ্ত আঙ্গুলগুলো ইয়ানার খোলা গলার নরম ত্বকে আলতো করে ছুঁয়ে দিল। ইয়ানা চমকে চোখ খুলল। ইভানের চোখের দিকে তাকাতেই সে দেখল সেখানে রাগের বদলে অতলান্ত গভীর তৃষ্ণা আর আকুলতা। ইভান প্লিজ এমন করো না। কেন করব না? তুমি আমার স্ত্রী না? কাজী অফিসে গিয়ে তো সবার সামনে কবুল বলেছিলে, তবে এখন আমার স্পর্শে এত কাঁপছো কেন সিনিয়র ম্যাডাম? ভয় পাচ্ছ? ইভান আর একটু ঝুঁকে এলো। তার ঠোঁট জোড়া ইয়ানার কানের লতির খুব কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল। ইয়ানার পুরো শরীরে যেন বিদ্যুতের তীব্র প্রবাহ বয়ে গেল। ইয়ানা নিজের হাত দুটো দিয়ে শক্ত করে ইভানের শার্টের কোণা চেপে ধরল। ইভান তুমি তো আমাকে ঘৃণা করো, তবে কেন? আমি তোমাকে ঘৃণা করতে চাই ইয়ানা, তীব্র ঘৃণা করতে চাই, কিন্তু তুমি কেন আমাকে ঘৃণা করার সুযোগ দিচ্ছ না? কেন বারবার নিজের এই নিষ্পাপ রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও? ইভানের গলার স্বর ভারী হয়ে আসলো। সে এক হাত দিয়ে ইয়ানার কোমরে আলতো চাপ দিয়ে তাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। ইয়ানার উষ্ণ শরীরের নরম পরশ পেতেই ইভানের ভেতরে সব সংযমের বাঁধ যেন ভেঙে গেল। ইভান কোনো সুযোগ না দিয়ে ইয়ানার মুখের ওপর ঝুঁকে পড়ল। তার তপ্ত ঠোঁট জোড়া সরাসরি দখল করে নিল ইয়ানার অবাধ্য কাঁপতে থাকা ঠোঁট দুটোকে। ইয়ানার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিস্ময় এক অদ্ভুত আবেশে রূপ নিল। ইভানের প্রতিটি স্পর্শে ছিল রাগ, অভিমান এবং এক অপ্রতিরোধ্য না বলা ভালোবাসার তীব্র টান। ইয়ানা আর নিজেকে আটকে রাখতে পারল না। তার হাত দুটো ধীরে ধীরে উঠে গিয়ে জড়িয়ে ধরল ইভানের চওড়া পিঠ। প্রায় 3 মিনিট পর ইভান ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিল। দুজনেরই নিঃশ্বাস তখন অস্বাভাবিক রকমের দ্রুত চলছিল। ইভান ইয়ানার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তুমি আমাকে পাগল করে দেবে ইয়ানা, তুমি সত্যি আমাকে পাগল করে দেবে। ইয়ানা লজ্জায় লাল হয়ে নিজের মুখটা ইভানের শক্ত বুকের ভেতর লুকিয়ে ফেলল। ইভান এক হাত দিয়ে ইয়ানার মাথার খোলা চুলে বিলি কেটে দিতে লাগলো। ঘরের ভেতরের পরিবেশ তখন এক অপার্থিব ভালোবাসার সৌরভে ভরে উঠেছে, কিন্তু পরক্ষণে ইভানের মাথায় রিয়ার বিশ্বাসঘাতকতার মুখটা ভেসে উঠল। ইভান যেন হঠাৎ করে কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। সে এক ঝটকায় ইয়ানাকে নিজের বুক থেকে সরিয়ে দিল। ইয়ানা অপ্রস্তুত হয়ে বিছানার উপর বসে পড়ল। তার চোখে তখনও ভালোবাসার রেশ আর তীব্র বিভ্রান্তি। এটা একটা ভুল ছিল, তুমি এটা নিয়ে বেশি কিছু ভেবো না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কতদূর পর্যন্ত অভিনয় করতে পারো। কথাগুলো বলেই ইভান তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল এবং সশব্দে দরজাটা বন্ধ করে দিল। ইয়ানা বিছানায় বসে রইল পাথরের মতো। তার ঠোঁটে এখনো ইভানের তপ্ত স্পর্শের ছোঁয়া লেগে আছে, কিন্তু ইভানের ওই শেষ কথাগুলো তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে দিল। ইয়ানা নিজের মুখটা 2 হাতের তালুতে ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ইভান ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো ইয়ানা মেঝের সোফায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তার পিঠের ওঠানামা দেখে বোঝা যাচ্ছিল সে কাঁদছে। ইভানের বুকের ভেতর তীব্র একটা যন্ত্রণা
মোচড় দিয়ে উঠল। সে সোফার কাছে এগিয়ে গেল, কিন্তু নিজেকে থামিয়ে নিল। আমি কেন এত দুর্বল হয়ে পড়ছি? ও রিয়ার বোন, ও কখনো আমার ভালোবাসার যোগ্য হতে পারে না, কিন্তু ওর চোখের জল দেখলে আমার বুকের ভেতরটা এমন খা খা করে ওঠে কেন? ইভান নিজের বালিশে গিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে বাইরে মুষলধারে বৃষ্টি নামলো। বাতাসের ধাক্কায় বারান্দার কাঁচের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়তে লাগলো। ঠান্ডায় সোফায় শুয়ে থাকা ইয়ানা কুঁকড়ে যাচ্ছিল। ইভান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানা থেকে নেমে এলো। নিঃশব্দে গিয়ে সোফা থেকে ইয়ানাকে পাঁচা কোলা করে নিজের কোলে তুলে নিল। ইয়ানা ঘুমের ঘোরে চমকে উঠে ইভানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ইভান, কি করছো? নামিয়ে দাও আমাকে। চুপ থাকো, একদম কোনো কথা বলবে না। এই ঠান্ডায় মেঝেতে শুয়ে মরে যাওয়ার নাটক করলে কাল সকালে পরিবারের লোকজন আমাকেই দোষ দেবে। ইভান ইয়ানাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও পাশে শুয়ে এক ঝটকায় ভারী কম্বলটা দুজনের গায়ের ওপর টেনে দিল। ইয়ানা দূরে সরে যেতে চাইলে ইভান তার শক্ত বাহু দিয়ে ইয়ানার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। খবরদার, এক চুলও নড়বে না। এখন চুপচাপ ঘুমাও, নয়তো সকালে ওঠার মতো অবস্থায় থাকবে না। ইভানের বুকের সাথে মিশে গিয়ে ইয়ানা তার হৃদস্পন্দনের তীব্র ওঠানামা স্পষ্ট শুনতে পাচ্ছিল। ইয়ানা আর কোনো বাধা দিল না। সে আস্তে করে নিজের এক হাত ইভানের বুকের ওপর রাখল এবং নিশ্চিন্তে চোখ বন্ধ করল। দীর্ঘ 24 ঘন্টার তীব্র মানসিক ঝড়ের পর এই প্রথম ইয়ানার মুখে এক টুকরো শান্তির হাসি ফুটে উঠল। পরের দিন সকালে চৌধুরী বাড়ির পরিবেশ আবার নতুন ঝড়ের মুখোমুখি হলো। ড্রয়িং রুমে সকালের নাস্তার টেবিলে সবাই বসেছিল। মাহতাব চৌধুরী, সুলতানা চৌধুরী, ইমরান, নাদিয়া এবং রোকেয়া বেগম। ইভান আর ইয়ানা একসাথে নিচে নেমে আসলো। ইভানের চোখে মুখে এক শান্ত গাম্ভীর্য আর ইয়ানার মুখে এক অপরূপ স্নিগ্ধতা। মিথিলা কফির কাপে চুমুক দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বাবা, আজ তো মনে হচ্ছে নবদম্পতি বেশ মানিয়ে নিয়েছে। তা বলি ভাবি, কলেজের লেকচারগিরি কি ছেড়ে দিচ্ছেন, নাকি ছোট বোনের মতো আপনিও কোনো বড় শিকারের অপেক্ষায় আছেন? ইভান টেবিলের ওপর চায়ের কাপটা জোরে রাখলো। মিথিলা, তোমাকে আমি কালই সাবধান করেছিলাম। ইয়ানা আমার স্ত্রী এবং এই বাড়ির বড় বউ। ওর আত্মসম্মান নিয়ে আর একটা কথাও যদি তোমার মুখ দিয়ে বের হয়, তবে আমি ভুলে যাব তুমি আমার ফুফাতো বোন। ইভান, তুমি নিজের বোনের সাথে এভাবে কথা বলছো এই পর বংশের মেয়ের জন্য? ফুপু, ইভান একদম ঠিক বলেছে। ইয়ানা আমাদের পরিবারের সদস্য। ওকে অপমান করা মানে পুরো পরিবারকে অপমান করা। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। কাজের মানুষটা গিয়ে দরজা খুলতেই ড্রয়িং রুমের সবাই যেন পাথর হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে এক বিধ্বস্ত এলোমেলো চেহারার রিয়া। তার চোখের নিচে কালো দাগ, পরনের দামি পোশাকটা ধুলোয় মলিন, আর হাত পা কাঁপছে। রিয়া কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে পা রাখলো এবং আর্তনাদ করে কেঁদে উঠল। ইভান, আমাকে বাঁচাও। ফারদিন একটা জানোয়ার, ও আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আমি ভুল করেছি ইভান, আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। পুরো ড্রয়িং রুমের বাতাস যেন এক সেকেন্ডে জমাট বেঁধে গেল। ইয়ানা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, আর ইভানের চোখ দুটো মুহূর্তেই হিংস্র হায়নার মতো রক্তবর্ণ ধারণ করলো। তুমি এখানে কোন সাহসে পা দিলে রিয়া? ইভানের গলার গর্জনে ড্রয়িং রুমের কাঁচের টেবিলটা পর্যন্ত যেন কেঁপে উঠল। দরজায় দাঁড়িয়ে থাকা রিয়া থরথর করে কাঁপতে লাগলো। রিয়া এক পা এগিয়ে এসে সোজা ইভানের পায়ের কাছে বসে হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইভান, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে ফাঁদে পা দিয়েছিলাম। ফারদিন একটা প্রতারক, ও আমাকে বিদেশে পাচার করে দিতে চেয়েছিল। আমি কোনো মতে পালিয়ে এসেছি ইভান। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। প্লিজ আমাকে বুকে টেনে নাও। রিয়ার কথা শুনে চৌধুরী বাড়ির সবাই যেন বোবা হয়ে দাঁড়িয়ে রইল। ইয়ানার শরীরটা অপমানে আর যন্ত্রণায় অসাড় হয়ে আসলো। ইয়ানা পেছনের পিলারের সাথে হেলান দিয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। ইভান এক ঝটকায় রিয়ার হাত নিজের পা থেকে সরিয়ে দিয়ে 2 পা পিছিয়ে গেল। হাত সরাও, নিজের নোংরা হাত দিয়ে আমাকে ছোবে না। ইভান, এমন বলো না। 3 বছরের ভালোবাসাকে এক নিমেষে ভুলে গেলে? আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ, কিন্তু সেই রাগের শোধ নিতে তুমি আপুকে বিয়ে করলে। আপু তো আমার থেকে 3 বছরে বড়।
ওকে তুমি কোনোদিনও বউয়ের চোখে দেখতে পারবে না ইভান। রিয়ার কথা শুনে রোকেয়া বেগম সোফায় বসে বাঁকা হেসে বলে উঠল, দেখছো কাণ্ড, আমি তো আগেই বলেছিলাম ছোট বোন থাকতে এই বয়সে বড় বোনকে ঘরে তুলে ইভান নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন তো আসল প্রেমিকা ফিরে এসেছে। রোকেয়া, মুখ বন্ধ করো, এই বাড়িতে কোনো নাটক হবে না। এই রিয়া, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কোনো অধিকার নেই এখানে কথা বলার। রিয়া ইমরান কিংবা মাহতাব চৌধুরীর কথায় কান না দিয়ে সোজা উঠে দাঁড়িয়ে ইয়ানার হাত চেপে ধরল। আপু, তুই তো আমার ভালো চাস তাই না? তুই তো আমাকে সব সময় সবকিছু ছেড়ে দিয়েছিস। তুই তো ইভানকে ভালোবাসিস না, তুই বাধ্য হয়ে বিয়েটা করেছিলি। তুই ইভানকে ডিভোর্স দে আপু, আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দে। তুই তো কলেজের লেকচারার, তুই একা বাঁচতে পারবি, কিন্তু আমি ইভানকে ছাড়া মরে যাবো আপু। ইয়ানা রিয়ার দিকে বড় বড় চোখ মেলে তাকালো। ইয়ানার বুকের ভেতরটা চুরমার হয়ে গেল। যে বোন পুরো পরিবারের মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেল, সে আজ এত বড় দাবি নিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই ইভান এসে রিয়ার হাত ইয়ানার হাত থেকে একটানে সরিয়ে দিল। মুখ সামলে কথা বলবে রিয়া। কাকে ডিভোর্স দিতে বলছো তুমি? ইয়ানা আমার বিবাহিত স্ত্রী, এই চৌধুরী বাড়ির সম্মান আর আমার অর্ধাঙ্গিনী। ইভানের কথা শুনে ইয়ানা স্তম্ভিত হয়ে ইভানের দিকে তাকালো। রিয়া অবাক হয়ে চোখ মুছতে মুছতে বলল, ইভান, তুমি এই সিনিয়র মেয়েকে ভালোবেসে ফেলেছো? এটা মিথ্যে। তুমি শুধু আমাকে জেলাস করানোর জন্য এসব বলছো। তোমাকে জেলাস করার সময় আমার নেই। তুমি আমার জীবনে একটা চরম ভুল ছিলে। আর ইয়ানা আমার জীবনের সবথেকে সুন্দর উপহার। সিকিউরিটি, এই মেয়েকে এখনই গেটের বাইরে বের করে দাও। ইভানের ডাকে দারোয়ান ভেতরে এসে রিয়াকে ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। রিয়া চিল্লাতে চিল্লাতে বের হয়ে গেল। ইভান, তুমি ভুল করছো। আমি আমার অধিকার ফিরিয়ে নিয়েই ছাড়বো। ড্রয়িং রুমের থমথমে পরিবেশের মধ্যে ইভান কারো দিকে না তাকিয়ে ইয়ানার হাত শক্ত করে চেপে ধরল। ইয়ানার হাতের ঠান্ডা আঙ্গুলগুলো নিজের গরম হাতের মুঠোয় পুড়ে নিয়ে ইভান ইয়ানাকে টেনে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যেতে লাগলো। ইভান, কথা শুনে যা। আমার কোনো কথা শোনার সময় নেই মা। ইভান সোজা রুমে ঢুকে দরজাটা সশব্দে লাগিয়ে দিল। ইয়ানাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ইভান দেখতে পেল ইয়ানার চোখের কোণ বেয়ে অবিরাম অশ্রু ঝরছে। ইভান ইয়ানার দুই কাঁধে হাত রেখে অস্থির গলায় বলল, তুমি কাঁদছো কেন? রিয়ার কথাই কি তোমার মন খারাপ হয়েছে? তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? ইয়ানা মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কে ইভান? আমি তো শুধুই পরিস্থিতি সামলানোর জন্য একটা পুতুল। রিয়া তোমাকে ভালোবাসে, তুমিও তো 3 বছর ওকে ভালোবেসেছো। আজ ও সব ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। তাহলে আমার মতো একটা সিনিয়র মেয়েকে কেন এই মিথ্যা মায়ায় বাঁধনে আটকে রাখছো? ইয়ানার কথা শুনে ইভানের মাথায় রগ যেন দপদপ করে উঠল। ইভান ইয়ানার মুখটা দুই হাতে শক্ত করে ধরে নিজের চোখের খুব কাছে নিয়ে আসলো। আবার সিনিয়র সিনিয়র শুরু করেছো? কতবার বলবো এই কথাটা আমার সামনে বলবে না? কিন্তু এটাই তো সত্যি ইভান, আমি তোমার চেয়ে বড়। সমাজের চোখে আমরা বেমানান। রিয়া ঠিকই বলেছে, আমি তো একা বাঁচতে পারবো। তুমি কেন নিজের জীবনটা আমার সাথে নষ্ট করছো? কে ঠিক বলেছে আর কে ভুল বলেছে সেই বিচার করার ক্ষমতা আমার আছে। ইভান ইয়ানাকে একটানে নিজের বুকের সাথে আঁচড়ে ফেলল। ইয়ানার নরম শরীরটা ইভানের পাথরের মতো শক্ত বুকে এসে আছড়ে পড়ল। ইভান এক হাত দিয়ে ইয়ানার কোমর এমনভাবে জড়িয়ে ধরল যাতে সে 1 ইঞ্চিও নড়তে না পারে। ইয়ানা ইভানের গরম নিঃশ্বাসের তাপে চোখ বন্ধ করে ফেলল। আমার চোখের দিকে তাকাও ইয়ানা। ইয়ানা চোখ খুলতেই দেখল ইভানের চোখে রাগ নয়, এক তীব্র হাহাকার আর না বলা ভালোবাসার গভীর সমুদ্র। তুমি কি ভাবো আমি একটা রোবট যে যার ইচ্ছে মতো আমাকে নিয়ে খেলবে? রিয়া আমাকে ফেলে গেল, আমি মরে গেলাম, আবার রিয়া ফিরে আসলো আর আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। ভালোবাসা এত সস্তা না ইয়ানা। 3 বছর ধরে আমি যে মায়ায় পড়েছিলাম সেটা ছিল একটা বিভ্রান্তি। কিন্তু গত কয়েকদিনে তোমার এই নীরব চোখের জল, তোমার এই নিঃস্বার্থ সেবা, তোমার ওই শান্ত দৃষ্টি আমাকে পাগল করে দিয়েছে। ইভান, তুমি আবেগের বসে এইসব বলছো। আবেগ না ইয়ানা, এটা আমার অন্তরের চরম সত্য।
ইভান নিজের ঠোঁটজোড়া নামিয়ে আনলো ইয়ানার কানের লতিতে। ইয়ানা কেঁপে উঠে ইভানের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। ইভানের উষ্ণ ছোঁয়ায় ইয়ানার পুরো শরীরে যেন হাজারটা ছিছি পোকা একসাথে ডেকে উঠল। তুই জানো না ইয়ানা, যখন তুমি সকালে আমার জন্য চা নিয়ে আসো, আমার ইচ্ছে করে সব কাজ ফেলে সারাদিন শুধু তোমার এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকি। যখন তুমি রাতে সোফায় শুয়ে শীতে কাঁপো, আমার বুকের ভেতর কেমন খা খা করে ওঠে। তুমি কেন বোঝো না? আমি আর অন্য কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। ইয়ানার চোখের জল এবার বাদ মানল না। সে ইভানের বুকের ভেতর নিজের মুখ গুজে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু ইভান, আমার যে খুব ভয় করছে। যদি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাও, যদি আবার রিয়ার কথা মনে পড়ে তোমার কষ্ট হয়। আমাকে বিশ্বাস হয় না তোমার? ইভান ইয়ানার চিবুক ধরে মুখটা উপরে তুলল, তারপর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে অত্যন্ত আলতো করে ইয়ানার ভেজা চোখের জল মুছে দিল। আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি প্রমাণ করে দেব এই হৃদয়ে এখন শুধু ইয়ানা রহমানের বাস, আর কারো নয়। ইভান আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল ইয়ানার কপালে, তারপর ধীরে ধীরে নেমে এসে ইয়ানার চোখের পাতায়, গালে এবং সবশেষে তার কাঁপতে থাকা মিষ্টি ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ইয়ানা আর কোনো প্রতিরোধ করল না। সে দুই হাত দিয়ে ইভানের গলা জড়িয়ে ধরে নিজের সবটুকু ভালোবাসা আর সমর্পণ উজাড় করে দিল। অনেকক্ষণ পর ইভান ইয়ানাকে ছেড়ে দিয়ে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে শ্বাস নিতে লাগলো। ফ্রেশ হয়ে নাও, আজ বিকেলে আমরা বাইরে যাব। কোথায়? প্রশ্ন কম করবে সিনিয়র ম্যাডাম, স্বামীর কথা মতো চলতে শিখো। ইভানের মুখে এমন দুষ্টুমি ভরা কথা শুনে ইয়ানা লজ্জায় লাল হয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইভান ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। বিকেলবেলা ইভান একটা নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট পরে নিচে নামলো। ইয়ানা একটা গাঢ় নীল রঙের জামদানির শাড়ি পরে নিচে নেমে আসলো। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো, কপালে ছোট্ট একটা কালো টিপ। ইভান সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে রইল। বাহ, ছোট দেবর আমার, চোখ তো দেখে ফেরানোই যাচ্ছে না। নাদিয়া ঠিকই বলেছে। ইভান, তোমাদের দুজনকে একসাথে দারুণ মানিয়েছে রে। নাদিয়া আর ইমরানের কথা শুনে ইয়ানা লজ্জায় মাথা নিচু করলো। সোফায় বসে থাকা মিথিলা হিংসায় নিজের নখ কামড়াতে লাগলো। শাড়ি পরলেই আর কাউকে অপসরই মনে হয় না। বয়স তো আর শাড়ির নিচে লুকিয়ে রাখা যায় না। মিথিলার কথা শুনে ইভান এক মুহূর্ত দেরি না করে ইয়ানার কাছে গিয়ে ওর হাত নিজের হাতের মুঠোয় নিল। যার দেখার মতো চোখ থাকে সে সব বুঝতে পারে, আর যার মনে শুধুই কুটিলতা সে তো বিষ ছাড়া আর কিছুই উগরাতে পারবে না। চলো ইয়ানা। ইভান ইয়ানাকে নিয়ে সোজা বাইরে চলে আসলো। তারা গাড়িতে উঠে বসলো। ইভান গাড়ি স্টার্ট দিয়ে শহরের এক নামকরা রেস্টুরেন্টের দিকে ড্রাইভ করতে লাগলো। গাড়ির ভেতরে হালকা এয়ার কন্ডিশনের শব্দের মাঝে এক মিষ্টি নীরবতা বিরাজ করছিল। ইয়ানা জানালার বাইরে তাকিয়েছিল। ইভান ড্রাইভ করতে করতে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে অন্য হাতটা বাড়িয়ে ইয়ানার শাড়ির আঁচলের ওপর রাখা হাতটা শক্ত করে ধরে নিল। ইভান, গাড়ি ড্রাইভ করার সময় এভাবে হাত ধরতে হয় না, দুর্ঘটনা ঘটবে। জীবনের সব থেকে বড় সুন্দর দুর্ঘটনায় তো অলরেডি পড়ে গেছি, এখন আর ছোটখাটো দুর্ঘটনাকে ভয় পাই না। ইয়ানা হেসে ফেলল। রেস্টুরেন্টে পৌঁছে ইভান ইয়ানার জন্য চেয়ার টেনে দিল। দুজনে বসে কফি আর স্ন্যাক্স অর্ডার করলো। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজার দিক থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে আসলো। আরে ইয়ানা, তুই এখানে? ইয়ানা পেছনে তাকিয়ে দেখলো ওর কলেজের ঘনিষ্ঠ বান্ধবী ও সহকর্মী তানিয়া দাঁড়িয়ে আছে। তানিয়া দ্রুত টেবিলে আসলো। দোস্ত, আমি তো তোকে ফোন করে পাচ্ছিলাম না, বিয়ের খবরটা শুনে মাথা খারাপ হয়ে গেছিল। আর এই বুঝি আমাদের সেই সুপুরুষ বর? হ্যাঁ তানিয়া, ও ইভান। আর ইভান ও তানিয়া আমার কলিগ এবং বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি সত্যি খুব লাকি। ইয়ানার মতো শান্ত আর সোনার টুকরো মেয়ে আজকালকার দিনে খুঁজে পাওয়া যায় না। ও বাইরে থেকে যেমন শক্ত, ভেতর থেকে ভীষণ নরম। ওর চোখে জল আসতে দিবেন না ভাইয়া। ইনশাল্লাহ আপু, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ওর চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করব।
ইভানের স্পষ্ট আর আত্মবিশ্বাসী কথা শুনে ইয়ানার বুকটা গর্বে আর ভালোবাসায় ভরে উঠল। সন্ধ্যা নামলে ইভান ইয়ানাকে নিয়ে লেকের পাড়ে গেল। লেকের পাড়ে তখন হালকা ঠান্ডা বাতাস বইছিল, পানিতে চাঁদের আলো পড়ে ঝিকমিক করছিল। ইভান ইয়ানাকে নিজের বাহুর সাথে জড়িয়ে ধরে কাঠের বেঞ্চে বসলো। ইভান, আজকের দিনটা যেন একটা স্বপ্নের মতো লাগছে। এটা কোনো স্বপ্ন না ইয়ানা, এটা আমাদের বাস্তব জীবনের শুরু। তুমি কি সত্যি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? তুমি যদি লাথি মেরেও আমাকে বের করে দিতে চাও, তাও আমি এই জীবনে আর তোমাকে ছেড়ে যাব না। ইভানের এমন কথায় ইয়ানা আলতো করে ইভানের চওড়া বুকে নিজের মাথা রাখলো। ইভান ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু রাত 10টায় তারা যখন বাসায় ফিরল, তখন ড্রয়িং রুমের দৃশ্য দেখে তাদের দুজনেরই মুখের হাসি মিলিয়ে গেল। সোফায় বসে কাঁদছেন ইয়ানার মা ফরিদা রহমান, আর পাশে মুখ কালো করে বসে আছেন কায়সার রহমান, আর এক কোণে দাঁড়িয়ে আছে রিয়া। ফরিদা রহমান ইয়ানাকে দেখেই দৌড়ে এসে ইয়ানার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। ইয়ানা রে, তুই তোর ছোট বোনটাকে বাঁচা মা। রিয়া ঘরে গিয়ে বিষ খেতে গেছিল, ও ইভানকে ছাড়া বাঁচবে না রে মা। তুই তো বড় বোন, তুই তো আজীবন ত্যাগ করে এসেছিস, তুই এবারও একটু স্যাক্রিফাইস কর মা। তুই ইভানকে রিয়ার হাতে তুলে দে। মায়ের মুখের এই কথা শুনে ইয়ানা যেন আকাশ থেকে পড়ল। যে মা ছোটবেলা থেকে রিয়ার প্রতিটি অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, সে আজ বড় মেয়ের আস্ত সংসারটাকেই কেড়ে নিতে চাইছে। আহন আপুর সাথে এসেছিল, সে দৌড়ে এসে ফরিদাকে টেনে সরিয়ে দিল। আম্মু থামো, লজ্জা করে না তোমার এই কথা বলতে? আপুর কি কোনো জীবন নেই? আপুর কি কোনো মন নেই? আনাফ, তুই থাম। আপু, তুই তো জানিস আমি ইভানকে কতটা ভালোবাসি। তুই দয়া কর আমার উপর। ইয়ানা কোনো কথা বলতে পারল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকালো। কায়সার রহমান মাথা নিচু করে বসে রইলেন, তিনি এক বর্ণও কথা বললেন না। ইভান এগিয়ে এসে ইয়ানাকে এক টানে নিজের পেছনে সরিয়ে নিল। ইভানের চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। আন্টি, আপনি নিজের ছোট মেয়েকে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু তাই বলে বড় মেয়ের উপর এই নির্মম অত্যাচার করার অধিকার আপনাকে কে দিয়েছে? ইভান বাবা, তুমি তো রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন যদি পুরো পৃথিবীও উল্টে যায়, আমি ইয়ানাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার জীবনে স্থান দেব না। আর আপনি আপনার ছোট মেয়েকে নিয়ে এখনই আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ইভানের এমন হুঙ্কারে ফরিদা রহমান আর কিছু বলতে সাহস পেলেন না। রিয়াকে টেনে নিয়ে তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সবাই যার যার রুমে চলে গেল, কিন্তু ইয়ানা শোবার রুমে এসে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মেঝের ওপর বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। নিজের গর্ভধারিণী মাও যে তার সাথে এমন শত্রুতা করতে পারে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ইভান মেঝের ওপরে বসে ইয়ানাকে দুই হাতে শক্ত করে নিজের বুকের ভেতর জড়িয়ে নিল। ইয়ানা, শান্ত হও প্লিজ, এমন করে কেঁদো না, আমি তো আছি তোমার পাশে। ইভান, আমার নিজের মাও আমাকে ভালোবাসে না। আমি সবার কাছে শুধু একটা বোঝার মতো। আমার কোনো সুখের অধিকার নেই ইভান। কে বলেছে তোমার অধিকার নেই? পুরো পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, এই ইভান চৌধুরী তোমার পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করবে। তুমি আমার জান ইয়ানা, তুমি আমার সব কিছু। ইভান পরম মমতায় ইয়ানার সারা মুখে চুমু খেতে লাগলো। ইয়ানার চোখের জল, গাল, নাক আর কপালে ভালোবাসার পরশ বলিয়ে দিল। ইয়ানা ইভানের শক্ত শার্ট খামচে ধরে ইভানের বুকের গভীরে আশ্রয় খুঁজল। ইভান ইয়ানাকে পাঁজা কোলা করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও তার পাশে শুয়ে ইয়ানার পুরো শরীরটা নিজের উষ্ণ চাদরের নিচে আবদ্ধ করে নিল। আমি তোমাকে কোনোদিন একা হতে দেব না ইয়ানা, কোনোদিন না। ইয়ানা ইভানের বুকে মুখ গুজে দিয়ে এক পরম শান্তিতে চোখ বন্ধ করলো। কিন্তু রাত 3টের দিকে যখন ইভান গভীর ঘুমে আচ্ছন্ন, ইয়ানা আস্তে করে চোখ খুলল। তার মাথায় বারবার ঘুরতে লাগলো তার মায়ের চোখের জল আর রিয়ার বিষ খাওয়ার কথা। ইয়ানার মনে এক চরম আত্মদ্বন্দ্বের সৃষ্টি হলো। সে কি সত্যিই স্বার্থপরের মতো নিজের সুখটা আঁকড়ে ধরে থাকবে, নাকি পরিবারের শান্তির জন্য নিজের এই নতুন ভালোবাসাকে বিসর্জন দিয়ে চিরতরে হারিয়ে যাবে?
ইয়ানা নিঃশব্দে বিছানা থেকে নামলো, ড্রেসিং টেবিলের ওপর একটা সাদা কাগজে কয়েকটা লাইন লিখে রাখলো। তারপর আলমারি থেকে নিজের ছোট ব্যাগটা নিয়ে ঘুমন্ত ইভানের কপালে শেষবারের মতো একটা আলতো চুমু খেয়ে নিঃশব্দে পায়ে দরজা খুলে অন্ধকারের মাঝে বেরিয়ে গেল। ইয়ানা, ইয়ানা কোথায় তুমি? ইভান সকালের মিষ্টি রোদে চোখ মেলে হাত বাড়াতেই দেখলো পাশের বিছানাটা একদম শূন্য আর শীতল হয়ে পড়ে আছে। ইভান ধরপড় করে বিছানায় উঠে বসলো। চারিদিকে চোখ বুলাতেই তার চোখ গেল ড্রেসিং টেবিলের ওপর রাখা একটি সাদা কাগজের দিকে। ইভান এক লাফে খাট থেকে নেমে কাগজটা হাতে নিল। তাতে কাঁপা কাঁপা হাতে লেখা, ইভান, আমি তোমার জীবনে জোর করে জড়িয়ে পড়া এক অনাহত মানুষ। আমার পরিবারের শান্তি আর রিয়ার জীবনের জন্য আমার সরে যাওয়াই একমাত্র পথ। তুমি আমাকে ক্ষমা করে দিও, নিজের খেয়াল রেখো। ইয়ানা, তুমি এত বড় ভুল কিভাবে করতে পারলে? ইভানের হাতের মুঠোয় কাগজটা দুমড়ে মুছড়ে গেল। ইভানের চোখ দিয়ে আগুনের ফুলকে ঠিকরে বের হতে লাগলো। সে দ্রুত শার্টটা গায়ে চাপিয়ে নিয়ে পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে তখন মাহতাব চৌধুরী, দাদি জান আর ইমরান বসে চা খাচ্ছিলেন। কি হয়েছে ইভান, এত চেঁচামেচি করছিস কেন সকালে? ইয়ানা বাসায় নেই বাবা, ও কাল রাতে কাউকে কিছু না বলে চলে গেছে। কি বলছিস তুই? ওই সোনার টুকরো মেয়েটা এভাবে একা একা কোথায় যাবে? তোরা কেউ মেয়েটাকে শান্তিতে থাকতে দিলি না। ইভান শান্ত হ, তুই কি ওর বাবার বাসায় খোঁজ নিয়েছিস? আমি কাউকে ছাড়বো না ভাইয়া। যদি ওর মা আর রিয়ার জন্য ইয়ানার কিছু হয় তবে আমি পুরো রহমান পরিবারকে ধ্বংস করে দেব। ইভান কারো কোনো কথা না শুনে গাড়ির চাবি নিয়ে গ্যারেজের দিকে ছুটল। গাড়ি স্টার্ট দিয়ে সে তীব্র গতিতে শহরের রাজপথ চিরে ছুটতে লাগলো। আধা ঘন্টার মধ্যে সে গিয়ে পৌঁছলো রহমান পরিবারের গেটের সামনে। ইভান গাড়ি থেকে নেমে সরাসরি দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ফরিদা রহমান সোফায় বসে রিয়াকে নাস্তা খাইয়ে দিচ্ছিলেন। পাশে বসেছিল আহনাব। ইভানকে এমন রুদ্র মূর্তিতে ঢুকতে দেখে সবাই থমকে গেল। আরে ইভান বাবা, এসো ভেতরে এসো। রিয়া মা, দেখ কে এসেছে। ইভান, আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি আপুর কাছে থাকতেই পারবে না। রিয়া, নিজের নোংরা মুখ বন্ধ রাখো। ইয়ানা কোথায়? ইয়ানা? ইয়ানা তো এখানে আসেনি বাবা, ও তো তোমার বাড়িতেই ছিল। ইভান ভাইয়া, আপুর কি হয়েছে? আপু কোথায়? আপনারা ওকে তাড়িয়ে দিয়েছেন। কাল রাতে এসে যে নাটক আপনারা আমাদের বাড়িতে করেছেন তার জন্যই ইয়ানা ঘর ছেড়ে চলে গেছে। ইভানের কথা শুনে আহনাব রাগে ফুঁসে উঠল। সে সোজা গিয়ে তার মায়ের সামনে দাঁড়ালো। শুনলাম তোমার আর এই ডাইনেরিয়ার জন্য আজ আমার আপুর হারিয়ে গেছি। আপুর যদি কোনো ক্ষতি হয় আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আহনাব, তুই কিন্তু বেশি কথা বলছিস। আপু নিজের স্বেচ্ছায় গেছে, এতে আমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই রিয়া, তুমি শুধু একটা স্বার্থপর মেয়ে নও, তুমি একটা চরম বিষাক্ত মানুষ। কিন্তু মনে রেখো, ইয়ানার ক্ষতি হলে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। ইভান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ফোন বের করে সাইমকে কল দিল। হ্যাঁ দোস্ত, বল, অফিসে আসবি না? সাইম, ইয়ানা কোথাও চলে গেছে। ও একটা চিঠি রেখে বাড়ি ছেড়েছে। তুই এখনই ওর কলেজের ঠিকানা বের কর আর তানিয়া আপুর নাম্বারটা আমাকে দে। কি বলছিস তুই? ঠিক আছে, তুই শান্ত হ, আমি এক্ষুনি তানিয়া আপুর সাথে যোগাযোগ করছি। ইভান সারা শহর জুড়ে পাগলের মতো গাড়ি চালাতে লাগলো। বাস টার্মিনাল, রেল স্টেশন, পার্ক, কোথাও সে খুঁজতে বাকি রাখলো না। দুপুর গড়িয়ে বিকেল নামলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। হঠাৎ ইভানের ফোনে তানিয়ার কল আসলো। ইভান সাথে সাথে রিসিভ করলো। তানিয়া আপু, ইয়ানার কোনো খবর পেয়েছেন? ইভান ভাইয়া, ইয়ানা আমাদের কলেজের পুরনো হোস্টেলের পেছনে একটা লেকের ঘাটে বসে আছে। ও ভীষণ কাঁদছে আর কারো ফোন তুলছে না। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। আমি আসছি আপু, ওকে ওখান থেকে এক পাও নড়তে দেবেন না। ইভান গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিল। আকাশে তখন প্রচণ্ড মেঘের গর্জন শুরু হয়েছে। ঝুমঝুম করে নামলো মুষলধারের বৃষ্টি। ইভান গাড়িটা হোস্টেলের গেটের সামনে ব্রেক কষে থামালো। সে বৃষ্টির তোয়াক্কা না করে এক দৌড়ে লেকের ঘাটের দিকে চলে গেল। দূর থেকে ইভান দেখতে পেল ঘাটের ভেজা সিঁড়িটা গুটিসুটি মেরে বসে আছে ইয়ানা। তার পুরো শরীর শাড়ি সহ বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে এলাকার
একাকার হয়ে গেছে। এলোমেলো চুলগুলো মুখের ওপর লেপ্টে আছে আর সে হাঁটুতে মাথা গুজে কাঁপছে। ইভান ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক ইয়ানার সামনে দাঁড়ালো। সিনিয়র ম্যাডাম, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, সেই সাধারণ জ্ঞানটুকু কি হারিয়ে ফেলেছো? অতি চেনা এই কণ্ঠ শুনে ইয়ানা চমকে মাথা তুলে তাকালো। বৃষ্টির পানির সাথে তার চোখের অশ্রুধারা মিশে একাকার হয়ে যাচ্ছিল। ইভানকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়ানার ঠোঁট দুটো কেঁপে উঠল। ইভান, তুমি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি? আমার বউ পালিয়ে যাবে আর আমি বসে বসে আঙুল চুষবো? এত বোকা ভাবো আমাকে? আমি পালিয়ে যাইনি ইভান, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। তুমি কেন বুঝতে পারছো না? আমার থাকা মানে রিয়ার কষ্ট, আমার পরিবারের অশান্তি। আর তোমার থাকা মানে আমার নিঃশ্বাস, সেটা তুমি বুঝতে পারো না ইয়ানা? ইভানের এই একটি কথাই ইয়ানা পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। বৃষ্টির শীতল ফোঁটাগুলো তাদের দুজনের উপর অবিরাম ঝরে পড়ছিল। ইভান এক ঝটকায় ইয়ানার ভেজা দুই হাত ধরে তাকে টেনে নিজের বুকের কাছে তুলে দাঁড় করালো। ইভান ছাড়ো, আমি ভিজে গেছি, তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমার শরীর এমনিতেও ঠান্ডা হয়ে গিয়েছিল ইয়ানা, যখন সকালে ওই চিঠিটা পড়েছিলাম। যদি আজ তোমার কিছু হয়ে যেত, আমি কিভাবে বাঁচতাম একবারও ভেবেছিলে? ইভানের গলার স্বর কাঁপছিল। ইভান দুই হাত দিয়ে ইয়ানার ভেজা গাল দুটো শক্ত করে আঁকড়ে ধরল। ইয়ানার চোখের দিকে তাকিয়ে ইভান দেখতে পেল এক চরম আত্মবিসর্জনের আকুলতা। আমি তো তোমার ভালো চেয়েছিলাম ইভান। আমার ভালো তোমাতে আছে ইয়ানা, অন্য কোথাও নেই। ইভান আর কোনো কথা না বলে নিজের ভেজা ঠোঁটজোড়া সরাসরি ইয়ানার কাঁপতে থাকা ঠান্ডা ঠোঁটের ওপর চেপে ধরল। বৃষ্টির অবিশ্রান্ত ধারার মাঝে সেই চুম্বন যেন এক অদ্ভুত আগুনের জন্ম দিল। ইয়ানা প্রথমে শিউরে উঠল, কিন্তু পরক্ষণেই নিজের সমস্ত শক্তি দিয়ে ইভানের ভেজা শার্ট খামচে ধরল। ইভানের শক্ত হাত চলে গেল ইয়ানার ভেজা শাড়ির পিঠের ওপর। সে ইয়ানাকে এমনভাবে নিজের সাথে লেপ্টে নিল যেন তাদের মাঝে বাতাসেরও কোনো জায়গা না থাকে। দীর্ঘ কয়েক মিনিট পর ইভান ঠোঁট সরিয়ে ইয়ানার কপালে নিজের কপাল ঠেকালো। দুজনের উষ্ণ নিঃশ্বাস পরস্পরের মুখে আছড়ে পড়তে লাগলো। আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে? আর কখনো না, কখনো না। চলো এবার বাসায় চলো। ইভান ইয়ানাকে আর হাঁটতে দিল না। সে সোজা ইয়ানাকে পাঁচা কোলা করে নিজের কোলে তুলে নিল। ইভান, কি করছো? লোকে দেখছে তো। নিজের বউকে কোলে নিয়েছি, কোনো পাপ করিনি, যে দেখার দেখুক। ইয়ানা লজ্জায় মুখটা ইভানের ভেজা বুকের ভেতর লুকিয়ে ফেলল। ইভান তাকে নিয়ে গিয়ে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। নিজের গায়ের ভেজা কোটটা খুলে পেছনের সিট থেকে একটা শুকনো তোয়ালে বের করে ইয়ানার মাথায় জড়িয়ে দিল। ইভান নিজও ড্রাইভ করে সোজা চৌধুরী বাড়িতে ফিরল। তারা যখন বাড়িতে ঢুকলো তখন পরিবারের সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছিল। পেয়েছিস ওকে? ও মা, এ মেয়ে তো পুরো ভিজে একাকার হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, বৌমা ঘরে ফিরেছে। নাদিয়া, তাড়াতাড়ি ওদের জন্য গরম দুধ আর শুকনো কাপড়ের ব্যবস্থা করো। নাটক দেখি আর বাঁচি না। যাওয়ার হলে গেল কেন, আর ফেরার হলে এভাবে বা ফিরলো কেন? ফুপু, আপনি যদি আরেকটা কথাও বলেন তবে এই মুহূর্তে এই বাড়ি থেকে আপনার ব্যাগপত্র বাইরে ফেলে দেব। ইভানের চোখ মুখের হিংস্র ভাব দেখে রোকিয়া বেগম সাথে সাথে চুপসে গেলেন। ইভান ইয়ানার হাত ধরে সোজা নিজেদের রুমে নিয়ে আসলো। রুমে ঢুকে ইভান ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, আগে গরম পানি দিয়ে গোসল করে এসো, 1 মিনিটও দেরি করবে না। তুমিও তো ভিজে গেছো পুরো। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি আগে যাও। ইয়ান বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে ঢুকলো। প্রায় 20 মিনিট পর সে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে মাথা মুছতে মুছতে বের হয়ে আসলো। ইভান তখন নিজের ভেজা জামাকাপড় বদলে একটা কালো ট্রাউজার আর টি শার্ট পরে খাটের ওপর বসেছিল। ইয়ানাকে দেখে ইভান উঠে দাঁড়িয়ে তোয়ালেটা ইয়ানার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল। আমি নিজে মুছে নিচ্ছি ইভান। চুপচাপ বসে থাকো তো। ইভান ইয়ানাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিল। তারপর পরম মমতায় ইয়ানার ভেজা লম্বা চুলগুলো তোয়ালে দিয়ে ধীরে ধীরে মুছিয়ে দিতে লাগলো। ইয়ানা আয়নার ভেতর দিয়ে ইভানের যত্নশীল মুখটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর এক অনাবিল ভালোবাসার ঢেউ বয়ে যেতে লাগলো। ইভান, তুমি সত্যিই আমাকে এত ভালোবাসো? এখনো বিশ্বাস হচ্ছে না? ইভান তোয়ালেটা সরিয়ে রেখে পেছন থেকে ঝুঁকে পড়ে নিজের মুখটা ইয়ানার ঘাড়ের বাঁকে গুজে দিল।
তার হালকা দাঁতের আলতো স্পর্শ আর উষ্ণ চুম্বনে ইয়ানা শিউরে উঠল। ইভানা কি করছো? শাস্তি দিচ্ছি, আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হওয়ার শাস্তি। ইভান ইয়ানাকে টুল থেকে তুলে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর তাকে আলতো করে পাঁজা কোলা করে তুলে নিয়ে গিয়ে বিছানার ঠিক মাঝখানে শুইয়ে দিল। ইয়ানার চোখের পাতা লজ্জায় কাঁপতে লাগলো। ইভান তার ওপর নেমে এসে নিজের দুই হাত ইয়ানার মাথার দুই পাশে রেখে স্থির হলো। তুমি আমার সিনিয়র ম্যাডাম হতে পারো ইয়ানা, কিন্তু এই বিছানায়, এই জীবনে তুমি শুধুই আমার প্রেয়সী, আমার বউ। আমি তোমারই ইভান, শুধু তোমার। ইয়ানা নিজের দুই হাত বাড়িয়ে ইভানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ইভান তার উষ্ণ ঠোঁটজোড়া ডুবিয়ে দিল ইয়ানার অধরে। সেই রাতে তাদের মধ্যকার সব দ্বিধা, সব ভয় আর সব দূরত্ব চিরদিনের জন্য বিলীন হয়ে গেল ভালোবাসার গভীর অতলে। রাত গভীর হলো, বাইরে বৃষ্টির শব্দ কমে গিয়ে এক শান্ত পরিবেশ তৈরি হলো। ইয়ানা ইভানের বুকের ওপর মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছিল। ইভান এক হাত দিয়ে ইয়ানার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল আর অপর হাত দিয়ে তার কপালে জমে থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে ইভানের ঘুম ভাঙল তার ফোনের তীব্র শব্দে। ইভান সাবধানে ইয়ানার মাথাটা বালিশে রেখে ফোনটা হাতে নিল। অচেনা একটি নাম্বার। হ্যালো, কে? ওপাশ থেকে এক কর্কশ পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। চিনতে পারছিস আমাকে ইভান? আমি ফারদিন, তোর সাবেক প্রেমিকা। রিয়া তোকে না পেয়ে এখন আমার কাছে এসেছে কান্নাকাটি করতে, আর বলছে তোর বর্তমান বউ নাকি তোকে বিষ খাইয়ে মারার হুমকি দিয়েছে। ফারদিন, মুখ সামলে কথা বলবি। তুই আর রিয়া দুজনই চরম প্রতারক। কিন্তু পুলিশ তো সেটা মনে করছে না ইভান। রিয়া অলরেডি থানায় গিয়ে তোর ওই সিনিয়র বউয়ের নামে নারী নির্যাতনের মামলা ঠুকে দিয়েছে। তোর বউকে পুলিশ এখনোই অ্যারেস্ট করতে আসছে। ফারদিনের এই কথা শুনে ইভানের মাথায় যেন এক চরম বজ্রপাত হলো। সে খাটের ওপর বসে থাকা ঘুম ভাঙা নিষ্পাপ ইয়ানার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ফারদিন, তুই আর তোর ওই নোংরা রিয়া মেলে যদি আমার বউয়ের গায়ে একটা আঁচড় দেওয়ার চেষ্টা করিস, তোদের দুজনের জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। ইভানের গরম প্রচণ্ড গর্জনে বিছানার আধো ঘুমে থাকা ইয়ানা এক ঝটকায় উঠে বসলো। ইয়ানা চোখ কচলে ভয় পেয়ে ইভানের দিকে তাকালো। ইভান রাগে কাঁপতে কাঁপতে ফোনের সংযোগটা কেটে দিয়ে এক আছাড়ে বেডের উপর ছুঁড়ে মারলো। ইভান কি হয়েছে? কার সাথে এমনভাবে চিৎকার করে কথা বলছিলে? কার কথা বলছো তুমি? ইয়ানা খাট থেকে নেমে ইভানের হাত দুটো জড়িয়ে ধরল। ইভান নিজের চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। সে ইয়ানার নিষ্পাপ ঘুম ভাঙা মায়াবী মুখের দিকে তাকাতেই তার বুকের ভেতরের রাগটা নিমেষেই এক তীব্র সুরক্ষামূলক আবেগে পরিণত হলো। ইভান ইয়ানাকে এক টানে নিজের শক্ত বুকের ভেতর মিশিয়ে নিল। কিচ্ছু হয়নি ইয়ানা, কিচ্ছু হবে না তোমার। এই ইভান চৌধুরী বেঁচে থাকতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। ইভান, তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? প্লিজ বলো কি হয়েছে, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই জান, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। ঠিক তখনই নিচতলা থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ আর সাথে মা সুলতানা চৌধুরীর তীক্ষ্ণ চিৎকারের আওয়াজ ভেসে আসলো। মাহতাব, দেখো পুলিশ কেন আমাদের বাড়িতে ঢুকছে। ইমরান বাবা, দেখ কি হচ্ছে এসব। পুলিশ আসার কথা শুনে ইয়ানার মুখ মুহূর্তের মধ্যে রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে ইভানের শার্টের বুক শক্ত করে খামচে ধরল। পুলিশ? পুলিশ আমাদের বাড়িতে কেন ইভান? তুমি রুমে থাকবি ইয়ানা, এক পাও নিচে নামবে না, আমি দেখছি। ইভান দ্রুত ড্রয়ার থেকে নিজের ঘড়ি আর ওয়ালেট নিয়ে এক দৌড়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে তখন চরম বিশৃঙ্খলা। দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন আর তাদের পেছনে দাঁড়িয়ে এক ব্যঙ্গাত্মক হাসি নিয়ে তাকিয়ে আছে রিয়া আর কোটিপতি ফারদিন। ওমা, পুলিশ কেন বাড়িতে? চৌধুরী বাড়ির মুখে কি এবার চুলকানি মাখানোর বাকি ছিল কিছু? আগেই বলেছিলাম ওই অপয়া মেয়েটাকে ঘরে তুললে বংশের নাম ডুববে। এখন তো দেখছি পুলিশ কেস পর্যন্ত গড়িয়েছে। মিস্টার মাহতাব চৌধুরী, আমরা ইয়ানা রহমানকে গ্রেপ্তার করতে এসেছি। ওনার বিরুদ্ধে ওনার ছোট বোন রিয়া রহমানকে বিষ খাইয়ে হত্যা চেষ্টা এবং মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ রয়েছে। কি আবল তাবল বলছেন অফিসার? ইয়ানা আমার ঘরের বউ,
ও একটা কলেজের শিক্ষিকা, ও এই কাজ করতেই পারে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন আর সাজানো অভিযোগ অফিসার। আপনারা কোনো প্রমাণ ছাড়া আমাদের বাড়ির বউকে গ্রেপ্তার করতে পারেন না। আরে প্রমাণ তো থানার ফাইলেই জমা দেওয়া আছে ইমরান সাহেব। রিয়াকে হসপিটালাইজড হতে হয়েছিল, আর রিয়া স্পষ্ট বয়ান দিয়েছে যে ইয়ানা তাকে হুমকি দিয়ে বিষ খাইয়ে দিতে চেয়েছিল যাতে ইভানের সম্পত্তি একা ভোগ করতে পারে। ফারদিন, মুখ সামলে কথা বলবি। ইভান সিঁড়ির শেষ ধাপ থেকে বাঘের মতো এক লাফে নিচে নেমে এসে সোজা ফারদিনের কলার চেপে ধরে একটা সজোরে ঘুষি মারল। ফারদিন ছিটকে গিয়ে কাচের সেন্ট্রাল টেবিলের উপর পড়ে গেল। টেবিলের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ফারদিন, ইভান, তুমি পাগল হয়ে গেছো। মিস্টার ইভান, নিজের হাত নামান। আইনের সামনে আপনি গায়ে হাত তুলতে পারেন না। আইন? আপনারা টাকার দালালি করতে এসেছেন এখানে? ফারদিনের টাকায় বিক্রি হয়ে এই মিথ্যে নাটক সাজিয়েছেন আপনারা? ফারদিন মুখ থেকে রক্ত মুছতে মুছতে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। অফিসার দেখেছেন তো এরা কতটা উগ্র। অ্যারেস্ট করুন ওই মেয়েকে। কনস্টেবল, ওপরে যান, গিয়ে ইয়ানা রহমানকে হ্যান্ডকাপ পরিয়ে নিচে নিয়ে আসুন। এক পা উপরে উঠবেন না। যদি কেউ সিঁড়িতে পা রাখেন তবে আমি তার হাত পা ভেঙে গুড়িয়ে দেব। পুরো ড্রয়িং রুমে যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে ভেসে আসলো এক শান্ত অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠ। ইভান, থামো, কোনো অশান্তি করবে না। সবাই ওপরের দিকে তাকিয়ে দেখলো ইয়ানা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পরনে সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, আছে শুধু এক গভীর আত্মমর্যাদা। ইভান দৌড়ে গিয়ে ইয়ানার হাত চেপে ধরলো। তুমি নিচে কেন আসলে ইয়ানা? আমি তোমাকে ওপরে থাকতে বলেছিলাম না? আমি কোনো অন্যায় করিনি ইভান। তাহলে আমি লুকিয়ে থাকবো কেন? যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় তারাই মিথ্যের আশ্রয় নিয়ে পুলিশ নিয়ে আসে। ইয়ানা সোজা গিয়ে দাঁড়ালো রিয়ার মুখোমুখি। রিয়া ইয়ানার স্থির চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রিয়া, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস মা বাবা তোকে তাই দিয়েছে। আমি কোনোদিন তোর কোনো জিনিসে ভাগ বসাইনি। তুই ইভানকে ঠকিয়ে এই ফারদিনের হাত ধরে পালিয়েছিলি নিজের লাভের জন্য, আর আজ নিজের অপকর্ম ঢাকতে নিজের আপন আপুর উপর এমন নোংরা অপবাদ দিতে তোর এতটুকু লজ্জা করলো না? আপু, তুই নাটক করিস না। তুই ইভানকে কেড়ে নিয়েছিস আমার থেকে। তুই তো বড় বোন, তুই ইভানের বউ হবি কেন? ইভান কোনো খেলনা নয় রিয়া, যে তুই যখন ইচ্ছে ফেলে দিবি আর যখন ইচ্ছে করিয়ে নিবি। ইভান আমার স্বামী, আমার সম্মান আর আমার ভালোবাসা। ইয়ানার মুখ থেকে আমার ভালোবাসা শব্দটা শুনে ইভানের বুকটা যেন এক স্বর্গীয় সুখে ভরে উঠল। ইভান এসে ইয়ানার কাঁধে শক্ত করে হাত রাখলো। ম্যাডাম, আপনার এসব পারিবারিক নাটক শোনার সময় আমাদের নেই। আপনাকে থানায় যেতেই হবে। এক পা উনি যাবেন না অফিসার। ঠিক তখনই চৌধুরী বাড়ির প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন শহরের প্রখ্যাত সিনিয়র আইনজীবী তাহসিন আহমেদ এবং ইভানের বন্ধু শাইম। তাহসিনের হাতে বেশ কিছু ফাইলের তোড়া। অফিসার ইনচার্জ, কোনো মহিলাকে এমন সাজানো অভিযোগের হাত দেওয়ার আগে এই কোর্টের অগ্রিম জামিন আর ফারদিনের বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির নথিগুলো একটু দেখে নিন। তাহসিন আহমেদ ফাইলগুলো সজোরে পুলিশ অফিসারের বুকের ওপর ছুঁড়ে দিলেন। ফারদিন সাহেব, আপনি যে হসপিটালের ভুয়া প্রেসক্রিপশন আর বিষক্রিয়ার রিপোর্ট বানিয়ে এনেছেন, সেই হসপিটালের ডিরেক্টর অলরেডি মিডিয়া আর ম্যাজিস্ট্রেটকে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে আপনি তাকে 2 কোটি টাকা দিয়ে এই রিপোর্ট বানাতে বাধ্য করেছিলেন। আর শুধু তাই নয়, রিয়া রহমানকে ফারদিন সাহেব ব্ল্যাকমেল করে ব্যবহার করেছেন। রিয়ার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হিসাব আর ফারদিনের গোপন কল রেকর্ড এখন হাইকোর্টের স্পেশাল ব্রাঞ্চের হাতে। এসব মিথ্যে। মিথ্যা কোনটা সেটা কোর্টে প্রমাণ হবে। তবে অফিসার, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান তবে বেআইনিভাবে একজন সম্মানিত শিক্ষককে হ্যারাস করার দায়ে আপনার ইউনিফর্ম খুলে নেওয়ার ব্যবস্থা আমি আধা ঘন্টার মধ্যেই করব। সরি স্যার, আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। উই আর এক্সট্রিমলি সরি। কনস্টেবল, চলো এখান থেকে। পুলিশ অফিসার কোনো মতে নিজের মান বাঁচিয়ে রিয়া আর ফারদিনকে ফেলে রেখে দ্রুত বের হয়ে গেল।
ফারদিনের পায়ের তলায় মাটি যেন সরে গেল। রিয়া চলো এখান থেকে, হে এরা সব পাগল। ফারদিন আমাকে বাঁচাও। দাঁড়াও ফারদিন। ইভান ধীরে ধীরে এগিয়ে গেল ফারদিনের সামনে। ইভানের চোখের দৃষ্টি এতটাই ভয়াবহ ছিল যে ফারদিন 2 পা পিছিয়ে গেল। তুই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার স্বপ্ন দেখেছিলি না? ইভান 1 সেকেন্ডও দেরি না করে ফারদিনের পেটে একটা লাথি মারল। ফারদিন যন্ত্রণায় কুঁকড়ে বসে পড়তেই ইভান তার কলার চেপে ধরে সোজা প্রধান ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দিল। এরপর যদি তোকে এই এলাকার আশেপাশেও দেখি তবে তোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। বেরিয়ে যা। ফারদিন কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠে পালিয়ে গেল। রিয়া দরজার সামনে একা দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো। আপু আমাকে ক্ষমা করে দে, ফারদিন আমাকে সব মিথ্যে বুঝিয়েছিল, ও আমাকে মেরে ফেলবে। আপু আমাকে তোদের ঘরে একটু আশ্রয় দে। রিয়া দৌড়ে এসে ইয়ানার পায়ে পড়তে গেল, কিন্তু এইবার আর ইয়ানা দুর্বল হলো না। ইয়ানা 1 পা পিছিয়ে গিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, না রিয়া, যে নিজের পরিবারের মান সম্মান ধুলোয় মেশাতে পারে, যে নিজের আপুর সাজানো সংসার ভেঙে দিতে পারে, তার জন্য এই ঘরে কোনো জায়গা নেই। তুই নিজের পাপের শাস্তি নিজে ভোগ করবি। একদম ঠিক বলেছিস বৌমা। এই কালসাপটাকে এই মুহূর্তে বাড়ির সীমানা থেকে বের করে দে ইমরান। ইমরান আর আহনা প্রিয়াকে ধরে গেটের বাইরে পাঠিয়ে দিয়ে প্রধান ফটক বন্ধ করে দিল। ঝড় থেমে যাওয়ার পর চৌধুরী বাড়ির ড্রয়িং রুম শান্ত হয়ে আসলো। সুলতানা চৌধুরী এগিয়ে এসে ইয়ানার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। সুলতানা চৌধুরীর চোখ দিয়ে তখন অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ছে। বৌমা আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। যে ঘরে এমন লক্ষ্মী বউ থাকে সেই ঘরের কোনো অমঙ্গল হতেই পারে না। মাইয়ানা, আজ তুমি আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছো। চৌধুরী পরিবার তোমার কাছে চিরকৃতজ্ঞ। ইয়ানা আবেগ আপ্লুত হয়ে শাশুড়ি আর শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করলো। রোকিয়া বেগম আর মিথিলা লজ্জায় মাথা নিচু করে নিজেদের ঘরে চলে গেল। ইভান কারো দিকে না তাকিয়ে ইয়ানার হাত ধরে নিঃশব্দে নিজেদের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে ইভান দরজাটা লক করে দিল। তারপর সে কোনো কথা না বলে ইয়ানাকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে রইল। ইভানের শরীরটা তখনও হালকা কাঁপছিল। ইভান তুমি কাঁপছো কেন? বিপদ তো কেটে গেছে। তুমি জানো না ইয়ানা, যখন ওই পুলিশ তোমাকে নিয়ে যেতে চেয়েছিল আমার মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তোমাকে হারাতে পারবো না ইয়ানা, 1 সেকেন্ডের জন্যেও না। ইয়ানা ইভানের চিবুক ধরে ওর মুখটা উপরে তুলল। ইভানের লাল হয়ে থাকা চোখের কোণায় জল চিকচিক করছিল। ইয়ানা নিজের আঁচল দিয়ে পরম ভালোবাসায় ইভানের চোখের জল মুছে দিল। আমি তো কোথাও যাইনি ইভান, আমি তো তোমার কাছেই আছি, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। প্রমিস করো। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের কসম, আমি শুধু তোমার। ইভান আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ইয়ানাকে পাঁজা কোলা করে কোলে তুলে নিল। ইভান কি করছো? নামাও আমাকে। একদম চুপ সিনিয়র ম্যাডাম। আজ পুরো বাড়ির সামনে তুমি আমাকে তোমার ভালোবাসা বলে স্বীকার করেছো। এখন সেই ভালোবাসার পুরো হিসেব আমাকে বুঝিয়ে দিতে হবে। ইভানের দুষ্টুমি ভরা চোখের চাহনি দেখে ইয়ানা লজ্জায় লাল হয়ে নিজের মুখটা ইভানের কাঁধে লুকিয়ে ফেলল। ইভান ইয়ানাকে কাঁধে লুকিয়ে ফেলল। ইভান ইয়ানাকে নিয়ে বিছানায় পরম যত্নে শুইয়ে দিল। তারপর নিজেও তার উপরে ঝুঁকে আসলো। ইভানের হাত চলে গেল ইয়ানার শাড়ির আঁচলের দিকে। সে ধীরে ধীরে ইয়ানার খোলা চুলের সুবাস নিতে নিতে তার নরম কাঁধে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। ইয়ানা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। ইভানা, এত রোমান্টিক তুমি কবে থেকে হলে? যেদিন থেকে এই মিষ্টি সিনিয়র মেয়েটা আমার বউ হয়ে আমার ঘরে এসেছে সেদিন থেকে আমি পুরোপুরি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ইভান তার গভীর আর উন্মাদনায় ভরা ঠোঁটজোড়া ডুবিয়ে দিল ইয়ানার ভেজা মিষ্টি অধরে। ইয়ানা নিজের 2 হাত দিয়ে ইভানের চুলগুলো খামছে ধরে তার সাথে একাত্ম হয়ে গেল। সারা দুপুর আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, কিন্তু তাদের ঘরের ভেতর তখন শুধুই এক অপার্থিব ভালোবাসার উষ্ণতা আর অতল মিলন। রাত 8টায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইয়ানা আয়নায় নিজেকে দেখছিল। পরনে লাল রঙের একটি জামদানির শাড়ি, হাতে কাচের ছুরি আর কপালে ছোট্ট একটি কালো টিপ। ইভান পেছন থেকে এসে ইয়ানার কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রাখল।
আমার বউকে এত সুন্দর কেন লাগছে? কারণ এই বউটা এখন পুরোপুরি তার বরের ভালোবাসায় রঙিন। কাল সকালে আমরা কক্সবাজার যাচ্ছি। সত্যি? হ্যাঁ, কোনো সিনিয়র জুনিয়র নয়, শুধু তুমি আর আমি। আমাদের নতুন জীবনের হানিমুন শুরু হবে কাল থেকে। ইয়ানা খুশিতে ঘুরে দাঁড়িয়ে ইভানের দুই গালে শক্ত করে চুমু খেলো। ইভান হো হো করে হেসে উঠে ইয়ানাকে আবার নিজের বাহুবন্ধনে বন্দি করে নিল। সিনিয়র ম্যাডাম, ব্যাগ গোছানো শেষ হয়েছে নাকি এখন আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চা চলছে? ইভানের দুষ্টুমি ভরা কণ্ঠ শুনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা ইয়ানা ঘুরে তাকালো। ইয়ানার পরনে হালকা গোলাপি রঙের একটি সিল্কের শাড়ি, গলায় ছোট্ট একটা পাথরের লকেট আর কপালে সেই জলজলে লাল সিঁদুর। ইয়ানা মুখের উপর এসে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ঠোঁট ফুলিয়ে তাকালো। রূপচর্চা তো তোমার সিনিয়র ম্যাডামের দরকার নেই মিস্টার জুনিয়র বর। যে দেখতে সুন্দর তাকে এমনিতেই সুন্দর লাগে। ওরে বাবা, এত অহংকার! কিন্তু এই রূপের নেশায় যে একটা ছেলে পুরো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কি হবে? ইভান এক পা করে ইয়ানার কাছে এগিয়ে আসলো। পরনে নেভি ব্লু কালারের ক্যাজুয়াল টি শার্ট আর সাদা ট্রাউজার, চোখে সানগ্লাস ঝুলিয়ে রাখা। ইভান এসে হঠাৎ করে একটানে ইয়ানার কোমর ধরে নিজের বুকের সাথে লেপটে নিল। ইয়ানা চমকে উঠে ইভানের দুই কাঁধে হাত রেখে ফেলল। ইভান ছাড়ো, নিচে সবাই অপেক্ষা করছে, ফ্লাইট মিস হয়ে যাবে তো। ফ্লাইট মিস হলে স্পেশাল হেলিকপ্টার ভাড়া করব, তাও আমার এই রোমান্টিক মুড নষ্ট করতে দেব না। ইভান ইয়ানার কানের লতিতে আলতো করে নিজের গরম ঠোঁট ছুঁয়ে দিল। ইয়ানার সারা শরীরে বিদ্যুতের মতো কাঁপন বয়ে গেল। ইয়ানা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ইভান, তুমি দিন দিন অনেক বেশি অসহ্য হয়ে যাচ্ছ। নিজের বউর সাথে অসভ্য না হলে কার সাথে হব? আর তাছাড়া 3 বছরের জুনিয়র বউকে তো একটু কড়া শাসনে রাখতে হয়, তাই না? ইয়ানা হেসে ফেলে ইভানের নাকে নিজের নাক ঘষে দিল। হয়েছে, এবার ছাড়ো, মা বাবা ডাকছেন নিচে। ইভান ইয়ানার কপালে গভীর একটা চুমু দিয়ে ওকে ছেড়ে দিল। দুজন মিলে ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে তখন উৎসবের আমেজ। মাহতাব চৌধুরী আর সুলতানা চৌধুরী সোফায় বসে হাসি মুখে ওদের দিকে তাকিয়ে আছেন। পাশে দাদিজান তসবিহ জপছেন আর নাদিয়া ইমরান চা খাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ফুপু রোকেয়া বেগম আর মিথিলাও ড্রয়িং রুমের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, ইয়ানা, সব গুছিয়ে নিয়েছিস তো? সাবধানে যাবি তোরা, সমুদ্রের পাড়ে বেশি দূর পর্যন্ত পানিতে নামবি না। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। আমার লক্ষ্মীনাথ বউ, যা তোরা নিজের মতো করে কয়েকটা দিন আনন্দে কাটিয়ে আয়, সংসারের সব চিন্তা ভুলে যা। ইয়ানা এগিয়ে গিয়ে দাদিজান আর শাশুড়ি শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করলো। ঠিক তখনই রোকেয়া বেগম এগিয়ে আসলেন, তার চোখে স্পষ্ট অনুশোচনার জল। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। মিথিলার মাথায় কুবুদ্ধি দিয়ে এই সংসারে আগুন লাগাতে চেয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। ভাবি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি ভাইয়ার ভালোবাসার মর্যাদা বুঝতে পারিনি। আপনি সত্যিই এই পরিবারের যোগ্য বড় বউ। ইয়ানা এক মুহূর্ত দ্বিধা না করে রোকেয়া বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল আর মিথিলার মাথায় হাত বুলিয়ে দিল। ফুফু, আপনি আমাদের গুরুজন, ভুল তো মানুষেরই হয়। আমি কোনো কিছু মনে রাখিনি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। দেখেছো রোকেয়া, এই হলো একটা শিক্ষিতা আর সত্যিকারের পরিবারের মেয়ের পরিচয়। ওর মনটা আকাশের মতো বড়। বাবা, আমরা এবার বের হচ্ছি। সায়েম নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সাবধানে যা তোরা, কোন ছায়া কিন্তু কল দিবি। ইভান আর ইয়ানা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসলো। সায়েম ওদের এয়ারপোর্টে ড্রপ করে দিল। প্লেনের জানালার কাছে বসেছিল ইয়ানা আর তার পাশে ইভান। প্লেন যখন রানওয়ে ছেড়ে নীল আকাশে ডানা মেলল, ইভান নিঃশব্দে সিটের নিচ দিয়ে হাত বাড়িয়ে ইয়ানার হাতটা শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরল। ইয়ানা ঘুরে তাকিয়ে মিষ্টি করে হাসল। কক্সবাজার পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। শহরের সবচেয়ে নামকরা 5 তারা রিসোর্টের প্রেসিডেন্ট সুইটটা বুক করা ছিল ইভানের নামে। রুমের ভেতর ঢুকতে ইয়ানার চোখ জুড়িয়ে গেল। বিশাল কাচের স্লাইডিং ডোরের ওপারে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের জলরাশি
আছড়ে পড়ছে বালুকা বেলাময়। ঘরের ভেতর লাল গোলাপের পাপড়ি আর মিষ্টির সুবাসে চারপাশটা মোহিত হয়ে আছে। ইয়ানা দৌড়ে গিয়ে বারান্দার কাঁচের দরজাটা খুলে দিল। সমুদ্রের নোনা বাতাস তার এক ঢাল রেশমি চুল উড়িয়ে নিয়ে যেতে লাগলো। ইভান, কত সুন্দর দৃশ্য দেখো, আমি বিশ্বাসই করতে পারছি না আমি এখানে তোমার সাথে দাঁড়িয়ে আছি। ইভান নিঃশব্দে হেঁটে পেছনে এসে দাঁড়ালো। সে ইয়ানার দুই কাঁধে নিজের চিবুক নিয়ে এবং পেছন থেকে শক্ত করে ইয়ানার পেটের ওপর নিজের হাত পেঁচিয়ে নিল। সমুদ্রের থেকে আমার বউটাকে এখন 1000 গুণ বেশি সুন্দর লাগছে। আবার শুরু হলো তোমার মিষ্টি কথার জাল। এটা জাল না ইয়ানা, এটা আমার মন থেকে আসা চরম সত্য। তুমি জানো না ইয়ানা, যেদিন তোমাকে ওই লাল শাড়ি পরিয়ে আমার ঘরে তুলেছিলাম সেদিন আমি কতটা অন্ধ ছিলাম। নিজের ক্ষোভ আর অপমানের জ্বালায় আমি দেখতেই পাইনি যে ঈশ্বর আমার কপালে একটা হিরে লিখে দিয়েছিলেন। ইয়ানা ঘুরে দাঁড়িয়ে ইভানের বুকের উপর হাত রাখলো। ইয়ানার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করলো। অতীতের কোনো কথা আর নয় ইভান, যা হয়েছে সবই হয়তো নিয়তির ইচ্ছে ছিল। রিয়া যদি সেই ভুলটা না করতো তবে হয়তো আমি কোনোদিন জানতেও পারতাম না এই পাথর মানুষটার ভেতরে এত ভালোবাসার নদী বইছে। তাহলে এই নদীটাতে আজ সম্পূর্ণ ডুবে যাওয়ার জন্য তৈরি তো সিনিয়র ম্যাডাম? ইভানের চোখের মাদকতা ভরা চাহনি দেখে ইয়ানা লজ্জা পেয়ে দৌড়ে রুমের ভেতরে ঢুকতে গেল, কিন্তু ইভান এক ঝটকায় ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। ইয়ানা সোজা ইভানের বুকের উপর ছিটকে পড়ল। ইভান আর এক মুহূর্তও দেরি করলো না, যে ইয়ানাকে পাঁজা কোলে করে কোলে তুলে নিল। ইভান, কি করছো? এখনো তো সন্ধ্যা নামেনি। ভালোবাসা কোনো সময় বা ঘড়ির কাঁটা দেখে হয় না জান। ইভান ইয়ানাকে নিয়ে সোজা বিশাল বিছানার ওপর শুইয়ে দিল। বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলো এমন স্পর্শে চারদিকে ছড়িয়ে গেল। ইভান ইয়ানার উপর নেমে এসে পরম যত্নে তার কানের দুলটা খুলে ফেলল। ইভানের আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় ইয়ানার নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। ইভান ইয়ানার গলার লকেটটা একপাশে সরিয়ে দিয়ে তার ধবধবে গলার পাকে নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল। ইয়ানার সুখের আবেশে চোখ বন্ধ করে ইভানের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরো। ইভান, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে আমার নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি ইয়ানা। ইভান ইয়ানার সমস্ত শরীর জুড়ে ভালোবাসার এক অপার্থিব মায়াজাল বিস্তার করলো। ইয়ানার মিষ্টি কাঁপন, তার নরম ছোঁয়া আর ইভানের গভীর পৌরুষদীপ্ত ভালোবাসার উষ্ণতায় সে রাত যেন এক চিরন্তন রূপকথায় পরিণত হলো। দুজনের দেহ ও আত্মা মিশে একাকার হয়ে গেল ভালোবাসার অনন্ত সমুদ্রে। পরদিন ভোরবেলা সমুদ্রের লাল টকটকে সূর্যটা তখন জলরাশি ফুঁড়ে আকাশে উঠছে। তখন সমুদ্রের ভেজা বালুকা বেলায় খালি পায়ে হাত ধরে হাঁটছিল ইভান আর ইনায়া। ইয়ানার পরনে নীল রঙের একটি মেক্সি ড্রেস, বাতাস তার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, আর ইভানের পরনে সাদা শার্ট আর শর্টস। সমুদ্রের ঢেউ এসে ওদের দুজনের পায়ের পাতা ভিজিয়ে দিয়ে যাচ্ছে বারবার। ইয়ানা হঠাৎ দাঁড়িয়ে পড়ে ইভানের চোখের দিকে তাকালো। ইভান, একটা সত্যি কথা বলবে? কি কথা? আমাদের যদি একটা ফুটফুটে মেয়ে হয়, সে কি তোমার মতো জেদি হবে নাকি আমার মতো শান্ত হবে? ইয়ানার এই অপ্রত্যাশিত কথায় ইভান এক মুহূর্ত থমকে গেল। তারপর তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে দুই হাত দিয়ে ইয়ানার মুখটা ধরে ফেলল। ইয়ানা, তুমি কি বলছো? এটা সত্যি? ইয়ানা লজ্জায় মুখ নিচু করে শুধু আলতো করে মাথা নাড়ল। ডাক্তার নাজমুল আসার আগে আমাকে টেস্ট করতে বলেছিলেন, রিপোর্ট পজিটিভ এসেছে। ইভান, আমাদের ভালোবাসার চিহ্ন আসতে চলেছে আমাদের পৃথিবীতে। খুশিতে ইভানের চোখের কোণ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সে চিৎকার করে সমুদ্রের গর্জনকে ছাপিয়ে উঠল। আমি বাবা হতে চলেছি, আমি বাবা হচ্ছি। ইভান এক সেকেন্ডও দেরি না করে ইয়ানাকে শূন্যে তুলে দিয়ে গোল করে ঘুরতে লাগলো। ইয়ানা খিলখিল করে হেসে উঠে ইভানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ইভান, নামাও, মাথা ঘুরছে আমার, লোকে দেখছে। ইভান ইয়ানাকে বালির ওপর নামিয়ে দিল। তারপর হাঁটু গেড়ে বসে ইয়ানার পেটে গভীর ভালোবাসায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। থ্যাংক ইউ ইয়ানা, আমার শূন্য জীবনে পূর্ণতায় এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ তো আমার বলা উচিত ইভান, যে ছেলেটা আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে নিজের রানী করে রেখেছে।
ইভান উঠে দাঁড়িয়ে ইয়ানাকে নিজের বাহুবন্ধনের ভেতর সম্পূর্ণ আবদ্ধ করে নিল। পেছনে অনন্ত সমুদ্রের ঢেউ এসে ওদের পা ছুঁয়ে গেল, আর সকালের সোনালি রোদ এসে ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। এক্স গার্লফ্রেন্ডের সিনিয়র বোনের সাথে শুরু হওয়া সেই অপমানের বিয়েটা আজ রূপ নিয়েছে পৃথিবীর সমস্ত সুখ ও পবিত্র ভালোবাসার চিরন্তন গল্পে।